ওয়েলকাম টু ম্যাথস ম্যাটার অ্যান্ড লাইফ। ফোর্স অ্যান্ড মোশন অধ্যায়ের আমরা নিউটনের লয়ের যে অঙ্কগুলো করছিলাম সেই অঙ্কগুলোর আজকে সেকেন্ড পার্ট। আমরা প্রথম পার্টে অলরেডি 20টা অঙ্ক 20টা অঙ্ক করেছি। আজকে আমরা আরও 15-20টা অঙ্ক করার চেষ্টা করব। তো আজকে আমরা বেসিক্যালি এই ফর্মুলাগুলোর উপর বেস করে অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করা যাক। অঙ্ক করতে করতে এই ফর্মুলাগুলো আসবে, যখন যখন যে ফর্মুলাটা আসবে তখন সেই ফর্মুলাটা আমি এক্সপ্লেন করে দেব। ওকে? আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, সেটা হলো তোমরা যখন অঙ্কগুলো কপি করবে তার আগে খাতার উপরে প্রথমে এই ফর্মুলাগুলো লিখে নেবে। কেন লিখে নেবে? যাতে তোমাদের রিভাইজ করার সময় তোমরা প্রথমে এক ঝলক ফর্মুলাগুলো দেখে নিতে পারো। ফর্মুলাগুলো দেখা মানে কিন্তু শুধু ফর্মুলাগুলো গাঁত মারা তা নয়, ফর্মুলাগুলোর সাথে পুরো থিওরিটা একবার নিজের মনের মধ্যে একবার রিভাইজ করে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? এবার অঙ্কগুলো শুরু করা যাক। বলেছে ৪৯ কেজি ভরের একটি বস্তুর উপরে একটি ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করায় বস্তুটিতে ৭ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ নিচে নামে। আচ্ছা, ভালোভাবে বুঝবে কি বলেছে। দেখো দেখো একটা বস্তু রয়েছে, হ্যাঁ। এই বস্তুটা যদি আমি উপর থেকে ছেড়ে দিই তাহলে বস্তুটা কি জি মানে অভিকর্ষ ত্বরণে 9.8 মিটার পার সেকেন্ড, এই অভিকর্ষ ত্বরণে বস্তুটা নিচে নামার কথা। কিন্তু উল্টো দিকে একটা বল আছে, সেই বলটা হলো আর। এই বলটা থাকার জন্য এই জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণে নামার কথা, সেখানে না নেমে নামছে কত? 7.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নামছে। ঠিক আছে? আচ্ছা, এখানে পুরোটা বোঝার জিনিস। ওকে, তাহলে একটা বস্তু আছে। আচ্ছা, এবার এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। কি বল দ্বারা টানছে? এম জি বল দ্বারা টানছে। টানার জন্য যদি কোনো বিপরীতমুখী বল না থাকতো তাহলে বস্তুটা কি জি ত্বরণে পৃথিবীর দিকে নেমে আসতো, কিন্তু বিপরীতমুখী বল আছে, তার জন্য এর ত্বরণ কত? এর ত্বরণ হলো 7.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখনই ত্বরণের মান কম থাকবে তার মানে কি বস্তুর আপাত ওজন হ্রাস পেয়েছে, মানে বস্তুটা যখন লিফটে নামছে তখন তার ওজনটা মনে হচ্ছে সে হালকা হালকা লাগছে। ঠিক আছে? এটাই হলো তার কারণ। তা না হলে জি এর ভ্যালু একদম 9.8ই আসতো। আচ্ছা, যদি তাই হয় তাহলে এর ঊর্ধ্বমুখী একটা বল মনে করো আর। আর বলটা কি হচ্ছে? এই বস্তুর উপরে কি বস্তুর উপরে অ্যাপ্লাইড হচ্ছে। এবার ভালো করে দেখো, বস্তুটা কি বলেছে? ৪৯ কেজি ভরের। আচ্ছা, বস্তুটা ভর আছে ৪৯ কেজি, ভালো কথা। একটু ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে মনে করলাম, আর ঊর্ধ্বমুখী বলটা হলো আর। ঊর্ধ্বমুখী বল বস্তুটিতে 7.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হয়েছে। এই হলো ত্বরণ। আচ্ছা, বস্তুটি সেই ত্বরণ নিচে নামছে। আচ্ছা, খুব ভালো কথা। কেজিএফ এককে বলটির মান নির্ণয় করো, অর্থাৎ আর ইন কেজিএফ কত, এটা অঙ্কে চেয়েছে। আচ্ছা, এবার থিওরিটা বোঝো। থিওরিটা হলো যদি আমার কোনো প্রতিক্রিয়া বল মানে কোনো বিপরীতমুখী বল না থাকতো তাহলে কোন বলের নিচে নামতো? এমজি বল বা বস্তুর ওজনের জন্য বস্তুটা নিচের দিকে নামতো। তাহলে নিম্নমুখী লব্ধি বল কত? নিম্নমুখী লব্ধি বল মানে টোটাল নিচের দিকে কতটা বল প্রয়োগ হচ্ছে। টোটাল নিচের দিকে এমজি নিচের দিকে টানছিল, কিন্তু উপরের দিকে আর উপরের দিকে টানছে, মানে নিচের দিকে টোটাল কতটা বল প্রয়োগ হচ্ছে? নিচের দিকে টোটাল এমজি মাইনাস আর বল প্রয়োগ হচ্ছে। এটাই কি লব্ধি বল, এটাই কি রেজাল্ট্যান্ট ফোর্স, এটাই কি এর দুটো এই বলের সিস্টেমের রেজাল্ট্যান্ট মানে ফলাফল। ঠিক আছে? ফাইনাল বল। আচ্ছা, লব্ধি বল কত হয়েছে? এমজি মাইনাস আর। আচ্ছা, এত নিউটন মনে করো। ওকে, তাহলে লব্ধি বলের জন্যে ত্বরণ কত? এই লব্ধি বলের জন্য ত্বরণ হলো আমাদের কত? এ। সেটা কত বলে দিয়েছে? 7.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাস, তাহলে নিউটনের থার্ড ল থেকে আমরা পাই, সেকেন্ড ল থেকে আমরা পাই, তাহলে নিউটন সেকেন্ড ল
ল থেকে পাই কি পাই, আমরা জানি মোট লব্ধি বল কত, সেটা হলো mg মাইনাস আর। এটাই কি, এটাই হলো বস্তুটিতে ত্বরণ উৎপন্নকারী বল। কত ত্বরণ উৎপন্ন করি, আলফা এ ত্বরণ উৎপন্নকারী। এ ত্বরণ উৎপন্নকারী বল কত, এটা মানে এই লব্ধি বল ইকুয়াল টু এম ইন্টু এ। আমরা নিউটনের সেকেন্ড লতে কি বলেছিলাম, এফ ইকুয়াল টু এম এ পড়েছিলাম না। এই এফটা কি, এফটা হলো রেজাল্টেন্ট ফোর্স, সেই এফই হলো এখানে mg মাইনাস আর। বোঝা গেল, এটাই হলো এই অঙ্কটাতে সবচেয়ে বড় ফান্ডা। এইটা বুঝে গেলে আর কোনো অঙ্কটাই কোনো জটিলতাই নেই। আচ্ছা, ওকে, তাহলে আমি এটাকে একটু ছোট করে নিলাম। তাহলে আমি এবার অঙ্কটা করি। mg মাইনাস আর ইকুয়াল টু এম ইন্টু এ, অর্থাৎ আর মানে লব্ধি বল কত, লব্ধি বল হলো mg মাইনাস এম এ, অর্থাৎ লব্ধি বল হলো এম ইন্টু জি মাইনাস এ, অর্থাৎ এম এর ভ্যালু কত 49 কেজি রয়েছে, 49 ইন্টু জি এর মান আমরা জানি 9.8 মাইনাস 7.8, অর্থাৎ 49 ইন্টু 2 এত কি, এত নিউটন। এবার আমরা জানি কি 1 নিউটন মানে 1, আচ্ছা উল্টো করে দেখি, আমরা জানি 1 kgf মানে 1 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানছে, ইকুয়াল টু কত 1 কেজি ইন্টু 9.8 মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 9.8 কত নিউটন। তাহলে 1 কেজিএফ মানে 9.8 নিউটন। তাহলে যদি আমাদের এটাকে কেজিএফে নিতে হয় তাহলে আমরা কি করব, 49 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8 কি হবে কেজিএফ। আচ্ছা এবার ভাগ করো, দেখো 49 থেকে 9.8কে কাটলে এখানে কাটতে থাকবে 0.2, ওকে। আচ্ছা 0.2 থেকে 2 কাটতে থাকবে 10, ইকুয়াল টু 10 কেজি ওয়েট, ওকে। আচ্ছা তাহলে এই অঙ্কটা বুঝলে, এটা হলো লিফটের যত অঙ্ক থাকবে, যেখানে লিফট থাকবে, লিফট মানে কি, একটা লিফট একটা জিনিস নামছে, লিফটে নামার সময় আমাদের কি হালকা মনে হয় না, হালকা মনে হওয়ার কারণটাই হলো আমাদের যে কার্যকর ত্বরণ, সেই কার্যকর ত্বরণ জি এর জায়গায় কি হচ্ছে, এ হয়ে যাচ্ছে। কেন এ হচ্ছে, কারণ আমাদের একটা বিপরীতমুখী বল আর ক্রিয়া করছে, ওকে। আচ্ছা পরের অঙ্কে আমরা চলে যাই। আচ্ছা এখানে দেখো ডাইরেক্ট লিফটের কথাই বলে দেওয়া আছে, এখানে কোনো বিপরীতমুখী বলের কথা, ডাইরেক্ট লিফটের কথাই বলে দিয়েছে। কি বলেছে, 50টা ভালো করে বুঝবে, 50 কেজি ভরের একজন লোক একটি লিফটে অবস্থিত একটি ওজন মাপা যন্ত্রের উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা একটা লিফট, একটা লিফট, হ্যাঁ, এই লিফটটা উপর থেকে নিচে নামছে, তার উপরে একটা ওয়েট মাপার যন্ত্রকে রাখা আছে, সেই ওয়েট মাপার যন্ত্রের উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আচ্ছা এবার যখন দাঁড়িয়ে আছে, এবার বলছে লিফটটি সমত্বরণে চলতে শুরু করেছে, সমত্বরণে চলতে শুরু করেছে, কোন দিকে ত্বরণ বলেছে, উপরের দিকে নিচের দিকে বলেছে, বলেনি। তাহলে আমরা মনে করলাম ত্বরণ এ, কোন দিক কিন্তু উল্লেখ করিনি। আচ্ছা ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়িয়ে থাকলে তার ওজন কত 45 কেজি ওয়াট, এই কেজি ওয়েট দেখাচ্ছে। আচ্ছা লোকটির ওয়েট ছিল কত 55 কেজি, 50 কেজি, তাহলে লোকটির ওজন যদি 50, লোকটির ভর যদি 50 কেজি হয়, তাহলে ওজন মাপার যন্ত্রে লোকটির ওজন দেখানো উচিত ছিল কত 50 কেজি ওয়েট, কিন্তু দেখাচ্ছে কত 45 কেজি ওয়েট,
অর্থাৎ দেখানোর কথা ছিল 50 কেজি ওয়েট যদি নর্মালে দাঁড়িয়ে থাকতো, নর্মাল মাটিতে দাঁড়িয়ে থাকতো, কিন্তু লিফটে দেখাচ্ছে কত 45 কেজি ওয়েট। অর্থাৎ লোকটির কি হয়েছে, ওজন হ্রাস ঘটেছে। অর্থাৎ আপাত ওজন, আপাত ওজন মানে কত, আর আর ইকুয়াল টু কত 45 কেজি ওয়েট, মানে 45 ইন্টু 9.8 নিউটন। এটা কি লোকটার আপাত ওজন। কেন আপাত ওজন, কারণ কারণ এই যে আপাত ওজন কি হচ্ছে, আপাত ওজন প্রকৃত ওজনের থেকে কম হচ্ছে। কেন কম হচ্ছে, মানে এখান থেকে, আচ্ছা দেখো দুটো আলাদা কালি দেখাই। এই হলো বস্তুটির ভর এমজি, নিচের দিকে কাজ করছে। আচ্ছা, আর লোকটির উপরে কি হচ্ছে, লোকটির উপরে আর একটা ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল কত আর, আর কাজ করছে। এই আর যে বলটা, এই বলটা কাকে কাজ করছে, এই বলটা বেসিক্যালি এই লোকটাকে ঠেলছে, উপরের দিকে ঠেলছে, মানে এই আরই হলো কত, ওজন মাপার যন্ত্রে বস্তুর ওজন। মানে লোকটি যে বল দ্বারা আমার ওজন মাপার যন্ত্রকে ঠেলবে সেটি কত, আর এই আরটা বেসিক্যালি কি, আরটা বেসিক্যালি লোকটির উপরেও ওজন মাপার যন্ত্র কর্তৃক প্রযুক্ত বল। কিন্তু তাহলে লোকটিকে পৃথিবী টানছিল এমজি দ্বারা মাটির দিকে, কিন্তু এই ওজন মাপার যন্ত্র লোকটিকে আর বলদের উপরের দিকে ঠেলছে। তাহলে লোকটির উপরে, তাহলে ব্যক্তিটির উপর লব্ধি বল, লব্ধি বল কত, লব্ধি বল হলো আমাদের এমজি মাইনাস আর। এমজি বল দ্বারা পৃথিবী তাকে টানছে, কিন্তু আর বল লিফট তাকে উপরের দিকে ঠেলছে আর বল দিয়ে। ওকে, আচ্ছা এই যে ত্বরণ, এবার দেখো এমজি বড় না আর বড়, এমজি বড় নাকি আর বড়, এমজি বড় আর এর থেকে। কারণ কি, আর এর ভ্যালু আমাদের বলে দিচ্ছে 45 ইন্টু 9.8 নিউটন, আর এমজি কত, এমজি ইকুয়াল টু আমরা অলরেডি জানি, এমজি ইকুয়াল টু কত, এমজি ইকুয়াল টু 50 ইন্টু 9.8 নিউটন। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারছি এমজি আর এর থেকে বড়। এমজি আর এর থেকে বড় মানে এই ব্যক্তিটির উপরে পৃথিবীর কর্তৃক যে বল দ্বারা ব্যক্তিটিকে টানছে সেটি ব্যক্তির উপরে লিফট কর্তৃক যে প্রতিক্রিয়া বল তার থেকে বড়। এর মানে কি, এর মানে এই যে ত্বরণটা কোন দিকে উৎপন্ন হবে, নিম্নমুখী উৎপন্ন হবে, কারণ নিম্নমুখী লব্ধি বল ধনাত্মক। তাহলে মন ধরি ত্বরণ এ নিম্নমুখী ক্রিয়াশীল। আচ্ছা, যদি ধরো তুমি অঙ্কটায় বুঝতে পারছো না ত্বরণ কোন দিকে কাজ করছে, এত কিছু ভাবার দরকার নেই, অঙ্কটা করবে, ত্বরণের মান যদি তোমাদের পজিটিভ আসে তাহলে মনে করবে নিম্নমুখী, ত্বরণের মান যদি নেগেটিভ আসে তাহলে মনে করবে যে দিক তোমরা ত্বরণের ধরেছিলে ত্বরণ তার বিপরীত দিকে কাজ করছে, ব্যাস দ্যাটস ইট। আচ্ছা, তাহলে লব্ধি বল ইকুয়াল টু আমরা কত জানি, লব্ধি বল ইকুয়াল টু আমরা জানি বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ। আচ্ছা, এবার কে চেয়েছে, চেয়েছে লিফটের ত্বরণ নির্ণয় করো আর গতির অভিমুখ নির্ণয় করো। ত্বরণের যে অভিমুখ হবে এক্ষেত্রে গতির অভিমুখও সেই দিকেই হবে। আচ্ছা, তাহলে ত্বরণ কত, এম এ ইকুয়াল টু এম জি মাইনাস আর, এম জি মানে 50 ইন্টু 9.8, আচ্ছা মাইনাস আর, আর মানে 45 ইন্টু 9.8, সেখান থেকে 9.8 কমন গেলে থাকবে 5 ইন্টু 9.8, অর্থাৎ ত্বরণ ইকুয়াল টু 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই এম, এম মানে বস্তুর ভর, বস্তুর ভর কত 50 কেজি, 50 10 অর্থাৎ 0.998 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ত্বরণটা কি হচ্ছে, ত্বরণটা ধনাত্মক হচ্ছে, ত্বরণটা ধনাত্মক হচ্ছে মানে আর এমজি গ্রেটার দেন আর, বস্তুর ভর প্রতিক্রিয়া বলের থেকে বেশি, তাই আমরা লিখতে পারি
ব্যক্তিটির গতি নিম্নমুখী বা লিফটের গতি নিম্নমুখী। ওকে, আচ্ছা, তার কারণ হিসাবে লিখবে যেহেতু mg গ্রেটার দ্যান r। ওকে, মানে আকর্ষণ বল, পৃথিবীর মাধ্যাকর্ষণ বল, সেটা কি হচ্ছে, আর প্রতিক্রিয়া বলের থেকে লিফটের দ্বারা ব্যক্তির উপরে যে প্রতিক্রিয়া বল তার থেকে বেশি হচ্ছে। আচ্ছা, ফাইনালি যদি তোমাদের তাও কোনো ডাউট থাকে, ফাইনালি আমি তাও একটা ছোট্টভাবে একটা জিনিস তোমাদের আমাকে বুঝিয়ে দিই। দেখো, একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের উপরে একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে। আচ্ছা, ব্যক্তি দরকার নেই, প্ল্যাটফর্ম আছে, তার উপরে একটা বস্তু রাখা আছে। এবার এই বস্তুর যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবে, মানে এই বস্তুর কথা যখন তুমি ভাববে, এই বস্তুকে তুমি বাইরে নিয়ে আসো, তাহলে বস্তু কি দেখবে? বস্তু দেখবে আমাকে পৃথিবী mg বল দ্বারা মাটির দিকে টানছে, আর আমাকে প্ল্যাটফর্মটা আর বল দিয়ে উপরের দিকে ঠেলছে। এটা হলো প্ল্যাটফর্ম, এটা মনে করো প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মকে বাদ দিয়ে তুমি বস্তুটাকে একটা বাইরে দাঁড় করালে, তাহলে বস্তু কি দেখছে? বস্তু দেখছে আমাকে পৃথিবী mg দ্বারা নিচের দিকে টানছে, আর প্ল্যাটফর্ম আমাকে আর বল দ্বারা উপরের দিকে ঠেলছে। এবার বস্তু কি বলবে? বস্তু বলবে যদি আর mg থেকে বড় হয় তাহলে আমি উপরের দিকে যাব, আর যদি mg আর এর থেকে বড় হয় তাহলে আমি নিচের দিকে যাব। কীরকমভাবে যাব? ত্বরণে যাব। ত্বরণে কখন যাব? যদি mg মাইনাস আর কনস্ট্যান্ট হয় তাহলে ত্বরণে যাব, বা আর যদি আর মাইনাস mg কনস্ট্যান্ট হয় তাহলে উপরের দিকে ত্বরণে যাব। কিন্তু যদি সেটা কনস্ট্যান্ট না হয়, মানে ধরো প্রতিক্রিয়া বল আর এর পরিমাণ দুম দুম চেঞ্জ হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা সেটা কনস্ট্যান্ট ত্বরণে যাব না। আচ্ছা, এইবার কি করছে, আমার এখানে একটা ওজন মাপার যন্ত্র রাখছে। এই ওজন মাপার যন্ত্র বেসিক্যালি কি? ওজন মাপার যন্ত্র হলো এই লিফট কর্তৃক যে প্রতিক্রিয়া বলটা, সেই প্রতিক্রিয়া বলটাই কে মাপছে? সেই প্রতিক্রিয়া বলটাই মাপছে আমাদের ওজন মাপার যন্ত্র। মানে আমাদের যে এই ধরো একটা বস্তু আছে, এই বস্তুকে এই লিফট যে বল দ্বারা উপরের দিকে ঠেলছে, সেই পরিমাণ বল কি বস্তু উপরের নিচের দিকে দিচ্ছে। মানে এই যে বস্তুটা রেখেছি, এই বস্তুর উপরে একটা ওজন মাপার যন্ত্র, বস্তুর নিচে একটা ওজন মাপার যন্ত্র আমি রাখলাম। ওকে, এবার এই বস্তুটা যে বল দ্বারা ওজন মাপার যন্ত্রকে ঠেলবে, ওজন মাপার যন্ত্র ঠিক সেম বল দ্বারা বস্তুটিকে ঠেলবে। এবার ওজন মাপার যন্ত্র বস্তুটিকে আর বল দ্বারা ঠেলছে। এর মানে কি? এর মানে বস্তুটিও ওজন মাপার যন্ত্রকে আর বল দ্বারাই ঠেলছে, কিন্তু সেটা বিপরীতমুখী হচ্ছে, মানে নিউটনের থার্ড ল। তাহলে এই অঙ্কটাতে বেসিক্যালি আমাদের নিউটনের সেকেন্ড ল, থার্ড ল, দুনিয়ার যা আছে সবই লেগে গেল। এটা ওয়ান অফ দ্য বেস্ট অঙ্ক আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আচ্ছা, তারপরের অঙ্কে আমরা চলে যাই। এটাও অত্যন্ত ভালো অঙ্ক। ওকে, এই অঙ্কটা কি বলেছে? এই অঙ্কটা বলেছে এম ভরের একটি পাথরের টুকরো ভি বেগে মসৃণ বরফের উপর দিয়ে গড়িয়ে আসছে। মানে একটা বরফের তল আছে, তার উপরে একটা বস্তু আছে, সেই বস্তুটার ভর কত? এম ভর। সে ভি বেগে কি করছে? ভি বেগে এই তলের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। আচ্ছা, ওই তলের উপর দাঁড়ানো এম ভরের একজন বালক পাথরটি কুড়িয়ে নিল। আচ্ছা, একজন বালক আছে, সে কি করেছে? সে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে যখন ছিল মানে কি, তার বেগ কত? তার বেগ হলো 0, আর তার ভর হলো কত? ভর হলো এম। ওকে, এবার সে কি করেছে? সে পাথরটাকে হাতে তুলে নিয়েছে। হাতে তুলে নেওয়ার পরে পাথরটার কি বলছে? তুলে নেওয়ার পরে বরফের উপর দাঁড়ানো বালকটি কত বেগ অর্জন করলো। মানে তুমি বরফের উপর দাঁড়িয়ে আছো, একটা সামনের দিকে একটা জোরে একটা পাথর তোমার দিকে গড়িয়ে আসছে, পাথরটাকে তুমি উপরে তুলে নিলে। এবার বলতে তাতে তোমার কতটা বেগ বৃদ্ধি পেলো। আচ্ছা, মানে এটা কি? রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্র আমাদের এখানে ইউজ করতে হবে। মানে এই যে বলটা এই যে পাথরটা আসছিল, সেই পাথরটা একটা রৈখিক ভরবেগ ছিল। তোমার প্রাথমিক ভরবেগ কত? 0। এবার তুমি পাথরকে তুলে নিলে, মানে তোমার ভর বৃদ্ধি হলো। তাহলে তোমার কি হবে? একটা তুমি বেগও পাবে। কোন দিকে বেগ পাবে? এই পাথরের যে দিকে বেগ, সেই দিকে বেগ পাবে। তাহলে এখানে ধরাগুলো খুব পরিষ্কারভাবে লিখতে হবে। ধরি পাথরের
গতির অভিমুখে বালকটির বেগ ভি। আচ্ছা, ভিবি মনে করো। ওকে, আচ্ছা, কেন এখানে কিন্তু দিকটা উল্লেখ করা দরকার, না হলে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রতে আমরা প্লাস না মাইনাস সেটা আমরা গুলিয়ে ফেলবো। আচ্ছা, তাহলে পাথরটির ভরবেগ কত ছিল? পাথরটির ভরবেগ ছিল, পাথরটি ভি বেগে যাচ্ছিল, এমভি। আচ্ছা, বালকটির ভরবেগ কত ছিল? বালকটির প্রাথমিক ভরবেগ কত? বালকটির বেগ কত ছিল? 0, অর্থাৎ এম গুণ 0 ইকুয়াল টু এম, 0। ওকে, আচ্ছা, বালক প্লাস পাথর, মানে বালকটি পাথরটিকে তুলে নিয়েছে, ঠিক আছে। এর ভর কত? এর ভর হলো এম প্লাস এম, মানে পাথরের ভর প্লাস বালকটির ভর। আর এর বেগ কত? এর বেগ হলো আমরা অলরেডি ধরেছি কত, ভিবি। এর অভিমুখ কত? পাথরের বেগের অভিমুখ, পাথরের বেগের অভিমুখ, মানে এর ভরবেগ কত? ভরবেগ হলো ভিবি ইন্টু এম প্লাস এম। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি পাই? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পাই, এরকমভাবে লিখবে, হ্যাঁ, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই প্রাথমিক ভরবেগ ইকুয়াল টু অন্তিম ভরবেগ। তাহলে প্রাথমিক ভরবেগ কত ছিল? পাথরটির প্রাথমিক ভরবেগ ছিল এমভি, আর বালকটির প্রাথমিক ভরবেগ ছিল 0। তাহলে টোটাল বালক আর পাথরের প্রাথমিক ভরবেগ ছিল এমভি, আর তুলে নেওয়ার পরে ভরবেগ হয়েছে ভিবি ইন্টু ছোট হাতের এম প্লাস বড় হাতের এম, অর্থাৎ ভিবি কত? ভিবি ইকুয়াল টু হলো এম ভি বাই এম প্লাস এম। অভিমুখ কত? ভি এর অভিমুখ। এটাই কি অ্যান্সার? আচ্ছা, তাহলে এই অঙ্কটা যখন তোমরা বুঝলে, এখানে একটা জিনিস দেখো, এই এম মানে কি? পাথরের ভর। ধরো ছোট পাথর, মানে পাথরের ওজন ধরো কত হতে পারে? 200 গ্রাম। ওকে, আর সেখানে একটা বালকের ওজন কত হতে পারে? মোটামুটি 15-20 কেজি তো হবেই, 20 কেজি মনে করো। অর্থাৎ উপরে থাকছে 200 গ্রাম, নিচে থাকছে কত? 20 কেজি, মানে 20 ইন্টু 1000। তাহলে আমরা বলতে পারছি এই ভগ্নাংশটা অত্যন্ত ছোট হয়, তার জন্য আমরা বলতে পারি ভিবি একেবারে নেগলিজিবল হয়। মানে পাথরটি তুলে নেওয়ার পরে তোমরা, পাথর যখন একটা তুলে নিচ্ছে বরফের মধ্যে, তখন তোমাদের বেগের যে পরিবর্তন সেটা অত্যন্ত নেগলিজিবল হয়, তার জন্য তোমরা বুঝতে পারো না। কিন্তু যদি একটা ভারী বল আসতো, মানে ধরো 10 কেজি ভরের একটা বল গড়িয়ে পড়ছে, ঠিক আছে, আর একটা 20 কেজির একটা বালক বলটাকে তুলতে গেছে, তাহলে বুঝতে পারলে একেবারে মোটামুটি ল্যাটাব্যাটা হয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, চলো পরের অঙ্কে আমরা চলে যাই। আচ্ছা, 16 কেজি ভরের একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো। এগুলো সব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের অঙ্ক। তাহলে বুলেটের প্রাথমিক বেগ, মানে বুলেট যখন ছোড়া হয়নি, 0। আচ্ছা, বন্দুকের
প্রাথমিক বেগ কত? 0, দাঁড়িয়ে আছি। আচ্ছা, তাহলে বুলেটের এবং বন্দুকের প্রাথমিক ভরবেগ কত? দুজনেরই প্রাথমিক বেগ 0, তাহলে দুজনেরই প্রাথমিক ভরবেগ কত? 0। এবার বলছে বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বুলেটের, একটা বুলেট বেরিয়েছে, সেই বুলেটের বেগ কত? 300 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে বুলেটের বেগ কত? বুলেটের বেগ 300 মিটার পার সেকেন্ড। তাহলে বুলেটের ভরবেগ কত হলো? বুলেটের ভরবেগ হলো 300 ইন্টু 10। এত কি? এত 10 কেজি আছে, হ্যাঁ, 10 গ্রাম আছে, তাহলে 10/1000 এত কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, মনে করি এবার চেয়েছে কি দেখো, চেয়েছে বন্দুকের প্রক্ষেপ বেগ কত। ধরি বন্দুকের প্রক্ষেপ বেগ ভি। আচ্ছা, এই যে বন্দুকের প্রক্ষেপ বেগ তুমি ভি ধরছো, বেগ ভেক্টর রাশি, তার একটা অভিমুখও ধরতে হবে। তুমি ধরে নিচ্ছ ভি এর অভিমুখ কত? অভিমুখ হলো বুলেটের দিকে, অভিমুখ বুলেটের বেগের দিকে তুমি ধরে নিচ্ছ, কিন্তু দেখবে অঙ্ক করার পরে এটা নেগেটিভ আসবে, তাহলে তখন আমরা বলবো যে প্রক্ষেপ বেগ সামথিং একটা ভ্যালু এবং এর অভিমুখ কি? বন্দুকের গুলি যেদিকে ছুটেছে তার বিপরীত দিকে। এই জন্যই বিপরীত দিকে মানেই তাকে প্রক্ষেপ বলছে, প্রক্ষিপ্ত হচ্ছে আর কি, যাই হোক। আচ্ছা, তাহলে বুলেটের প্রক্ষেপ বেগ যদি ভি হয়, তাহলে বুলেটের এই বন্দুকের প্রক্ষেপ বেগ যদি ভি হয়, তাহলে বন্দুকের ভরবেগ কত? প্রাথমিক না, পরবর্তী, মানে গুলি বেরিয়ে যাওয়ার পরে পরবর্তী ভরবেগ কত? বন্দুকের পরবর্তী ভরবেগ হলো, বন্দুকের ভর কত আমাদের বলে দিয়েছে, 16 কেজি। 16 ইন্টু ভি কত? কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এই সংস্থায়, আগেরটাতে লেখা হয়নি কিন্তু এটা লিখে দিলে বেস্ট, এই সংস্থায় বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না। বাইরে থেকে, যেখানে এক্সটার্নাল ফোর্স নেই, বাইরে থেকে প্রযুক্ত বল নেই, সেখানে কি হবে? তাই এই সংস্থায় রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। ব্যাস, এই লাইনটা লেখাটা খুব দরকার। আচ্ছা, রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে মানে তারপরে লাইনে লিখবে, সুতরাং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই প্রাথমিক, কমা দিয়ে হাইফেন দিয়ে, প্রাথমিক ভরবেগ ইকুয়াল টু অন্তিম ভরবেগ। তাহলে প্রাথমিক ভরবেগ কত ছিল? 0। অন্তিম ভরবেগ কত? ইকুয়াল টু, বুলেটের অন্তিম ভরবেগ কত? 300 ইন্টু 10/1000 প্লাস 16 ইন্টু ভি। এখান থেকে ভি এর মান পাবো, দেখো 0 0 0 0। তাহলে ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু -3/16 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার
তোমরা এটা হলো অ্যান্সার। আচ্ছা, এবার উত্তরটা কি লিখবে? দেখো উত্তরটা লিখবে, আচ্ছা এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এটা হবে -3/16। ওকে, আচ্ছা বেসিক্যালি কোশ্চেনে একটা 16 না 6 কেজি ছিল, হ্যাঁ যাই হোক, তো আমি 16 কেজি ধরে করেছি, 16 কেজি ধরেই থাকুক। আচ্ছা দেখো উত্তরে কি লিখবে? উত্তরে লিখবে ঋণাত্মক চিহ্নের অর্থ বন্দুকের গতি বুলেটের গতির বিপরীত। এই লাইনটা কিন্তু স্পষ্টভাবে লিখবে, মানে লিখবে বন্দুকের প্রক্ষেপ বেগ -3/16 মিটার/সেকেন্ড। তারপরে লিখবে এর অভিমুখ, এর অভিমুখ কোন দিকে? এর অভিমুখ হলো আমাদের ঋণাত্মক, আচ্ছা অভিমুখ লিখবে না, তোমরা পরিষ্কারভাবে লিখবে ঋণাত্মক চিহ্নের অর্থ এর অভিমুখ কোন দিকে? বন্দুকের সরি বুলেটের যে গতির যে অভিমুখ তার বিপরীত দিকে। আমরা ধরেছিলাম কি, এর অভিমুখ ধরেছিলাম বুলেটের বেগের দিকে, কিন্তু বুলেটের বেগের দিকে অভিমুখ ধরে ভি এর মান কি এসছে? ভি এর মান নেগেটিভ এসছে। নেগেটিভ আসা মানে কি? নেগেটিভ আসা মানে এর বেগ হলো বুলেটের যে দিকে বেগ তার বিপরীত দিকে। তাহলে হয় তোমরা একবারে লিখবে বন্দুকের প্রক্ষেপ বেগ 3/16 মিটার/সেকেন্ড এবং এর অভিমুখ হলো বুলেটের বেগের অভিমুখের বিপরীত দিকে, অথবা লিখবে বন্দুকে প্রক্ষেপ বেগ -3/16, তারপর কমা দিয়ে লিখবে ঋণাত্মক চিহ্নের কারণ আমাদের বুলেটের যে বেগ হচ্ছে তার বেগের অপোজিট দিকে হলো বন্দুকের বেগ। ঠিক আছে, এই দুটোভাবে যে কোনো দুটোভাবে তোমরা অ্যান্সারটা ভালোভাবে লিখবে। ওকে, আদারওয়াইজ কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ফিজিক্সে প্রত্যেকটা রাশির কিন্তু আমাদের বেগ যেগুলো বেরোচ্ছে, ত্বরণ যেগুলো বেরোচ্ছে তার কিন্তু দিক উল্লেখ করতে হবে। পরম মান বার করে তা ধিনতা করে বাড়ি চলে আসলে কিন্তু কেটে শূন্য। ওকে, অনুরূপ প্রশ্ন, হ্যাঁ 50 কেজি ভরের একটা বন্দুক থেকে 500 মিটার/সেকেন্ড বেগে 6 কেজি ভরের গুলি ছুঁড়েছে, তাহলে বন্দুকটি প্রক্ষেপ বেগ চেয়েছে। আচ্ছা 5 কেজি ভরের একটি বন্দুক, তাহলে বন্দুকের ভর কত? এম কত? 5 কেজি। বুলেটের ভর কত? 6 গ্রাম, মানে 6/1000 কেজি। আচ্ছা বন্দুকের প্রাথমিক বেগ কত? বন্দুকের প্রাথমিক বেগ কত? 0। গুলির প্রাথমিক বেগ কত? গুলির প্রাথমিক বেগ হলো 0। বন্দুকের অন্তিম বেগ কত? v1 = কত বার করতে হবে। গুলির অন্তিম বেগ কত? অন্তিম বেগ বলে দিয়েছে 500 মিটার/সেকেন্ড। আচ্ছা এর অভিমুখ? ধরি v2 এর দিকে। ব্যাস, এবার আমি আর আগেরগুলোর মতো এত লেখালেখি করব না, ডাইরেক্ট ফর্মুলায় বসাবো। কি আসবে? প্রাথমিক ভরবেগ = অন্তিম ভরবেগ। তাহলে প্রাথমিক ভরবেগ কত ছিল? প্রাথমিক ভরবেগ ছিল m × u1 প্লাস m × u2। m u1 প্লাস ক্যাপিটাল M u1 প্লাস স্মল m u2 ইকুয়াল টু ক্যাপিটাল M v1 প্লাস স্মল m v2। আচ্ছা ক্যাপিটাল M কত? 5, u কত? 0, ছোট হাতের m কত? 6/1000, u2 কত? 0, ইকুয়াল টু m কত? 5, v কত? v1 কত বার করতে হবে। আচ্ছা m কত? ছোট হাতের m কত? 6/1000 ইন্টু v2 কত দেয়া আছে? কত? 500 মিটার/সেকেন্ড। ব্যাস, এটাও 0, এটাও 0, তাহলে থাকবে v1 = -6/1000 ইন্টু 500
ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 5। ব্যাস, এবার অঙ্কটা করে দাও। দেখো কিছু নেই, 0.055 মানে -0.6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে উত্তর লিখবে, উত্তর অ্যান্সার দুভাবেই লিখে দিচ্ছি। হয় এভাবে লিখবে, বন্দুকের প্রক্ষেপ বেগ 0.6 মিটার পার সেকেন্ড এবং এর অভিমুখ বুলেটের বেগের অভিমুখের বিপরীত। অথবা লিখবে, হ্যাঁ যে কোনো একভাবে লিখবে বন্দুকের প্রক্ষেপ বেগ -0.6 মিটার পার সেকেন্ড, ব্র্যাকেটে লিখবে ঋণাত্মক চিহ্নের চিহ্নের অর্থ বন্দুকের প্রক্ষেপ বেগের অভিমুখ বুলেটের বেগের অভিমুখের বিপরীত। বেসিক্যালি সেকেন্ড লাইনটা দেখার দরকার হয় না, ঠিক আছে, কারণ তোমরা আগেই লিখে দিয়েছো, আগেই ভি এর অভিমুখ আমরা ধরে নিয়েছি, তারপর নেগেটিভ আসা মানেই বিপরীত অভিমুখ, সেটা যারা জানে সেটা জানে, কিন্তু ক্লাসে পরীক্ষাতে আমাদের লিখে দেওয়াটা উচিত, কারণ সব ধরনের টিচার সেম হয় না। তো তোমরা প্রকৃতভাবে বেগের সাথে বেগের অভিমুখটাও অবশ্যই লিখে রাখবে। আচ্ছা, এটা ফুল প্রুফ সিস্টেম, মানে কেউ কাটতে পারবে না। ওকে, তারপরেরটাও দেখো, মোটামুটি সেমই অঙ্ক মনে হচ্ছে। 3 কেজি ভরের বন্দুক থেকে 60 গ্রাম ভরের বুলেট 600 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হয়েছে, তাহলে বন্দুকের ভর কত? 3 কেজি। আচ্ছা, বুলেটের ভর কত? বুলেটের ভর হলো 60 গ্রাম, মানে 60/1000, এত কেজি। বুলেটের প্রাথমিক বেগ কত? u2 0। বন্দুকের প্রাথমিক বেগ কত? 0। আচ্ছা, প্রাথমিক 0 নাও হতে পারে, তাহলে বন্দুক দিয়ে উপর থেকে লাফ দিয়েছে, তাই না? শাহরুখ খান লাফ দিয়ে উপর থেকে বন্দুক নিয়ে, তখন কিন্তু এই অঙ্ক গল্প চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ভালো ভালো। আচ্ছা, বন্দুকের অন্তিম বেগ কত নিশ্চয়ই সেটাই চেয়েছে, আর বুলেটের অন্তিম বেগ কত আমাদের দিয়ে দিয়েছে, কত? 600 মিটার পার সেকেন্ড। সেমভাবে v1 ইকুয়াল টু কত আমাদের বার করতে হবে। আচ্ছা, অভিমুখ ধরা আছে কত? অভিমুখ ধরা v1 এর দিক। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে যেমন কি আমরা প্রাথমিক ভরবেগ ইকুয়াল টু অন্তিম ভরবেগ, তাহলে প্রাথমিক বেগ প্রত্যেকেরই কত? 0, তাই প্রাথমিক ভরবেগ কত? প্রত্যেকেরই 0। তাহলে সিস্টেমের প্রাথমিক ভরবেগ কত? 0। আর অন্তিম ভরবেগ কত? অন্তিম ভরবেগ হলো m ইন্টু v1 প্লাস ছোটো হাতের m ইন্টু v2। সেখান থেকে আমরা v1 ইকুয়াল টু পাচ্ছি m v2 বাই ক্যাপিটাল M, তার আগে মাইনাস। ব্যাস, ভ্যালুগুলো বসিয়ে দিই। মাইনাস এম এর ভ্যালু হলো 60/1000 ইন্টু v2 মানে 600, আর ক্যাপিটাল M মানে 3 কেজি। দুটো শূন্য, একটা শূন্য,
3 2 6 দুগুণি 12 -12 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা লিখব বুলেটের বন্দুকের প্রক্ষেপ পিছু হটার বেগ বা বন্দুকের প্রক্ষেপ বেগ 12 মিটার পার সেকেন্ড। কোন দিকে? বুলেটের গতির অভিমুখে, বুলেটের বেগের অভিমুখের বিপরীত দিকে। ব্যাস, এটা আমরা লিখব। আচ্ছা চলো এই আনসার, হ্যাঁ, ফুল প্রুফে লিখে নেবে। আচ্ছা 27 নম্বরে চলে যাই আমরা। এতক্ষণে মোটে 7খানা অঙ্ক হয়েছে, তো বোঝাই যাচ্ছে অঙ্কগুলো বেশ লেন্দি নয়, করতে সময় কম লাগবে কিন্তু বুঝতে একটু সময় লাগবে। একবার বুঝে নিলে তারপরে জল ভাত। আচ্ছা, এম ও ক্যাপিটাল এম ও ছোট হাতের এম ভরের দুটি বল পরস্পরের দিকে যথাক্রমে ইউ আর ভি বেগ নিয়ে চলেছে। এখানে কিন্তু ভালোভাবে দেখবে, পরস্পরের দিকে গেলে একরকম, একটা অপরটার অপোজিট দিকে গেলে একরকম। আচ্ছা, প্রথম বস্তু, তার ভর কত? এম। তার বেগ কত? বেগ হলো ইউ। দ্বিতীয় বস্তু, তার ভর কত? ছোট হাতের এম। তার বেগ কত? ভি। এই দিকে ছুটছে, এই কত দিকে ছুটছে? এই দিকে ছুটছে। ঠিক আছে, এই দুটো ধাক্কা খাচ্ছে। ধাক্কা খাওয়ার পরে, ধাক্কার ফলে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে গেল, মানে পরস্পরের সাথে একসাথে একটা লেগে গেছে, মানে এম এর সাথে বড় হাতের এম টা লেগে গেছে। হ্যাঁ, এম এম আর এম লেগে গেছে। লেগে যাওয়ার পরে মনে করো তাদের বেগ হলো কোন দিকে? মনে করো তাদের বেগ হলো এই দিকে। আচ্ছা, তাহলে আমাদের প্রাথমিক বেগ ইউ, আর তারপরে ভি, তারপরে বেগ মনে করো আমাদের কি হলো? তারপরে বেগ আমাদের মনে করো হলো v1। তাহলে আমাদের অঙ্কটাতে কি বলছে? বলছে এম ভরের একটা বস্তু ইউ বেগে যাচ্ছিল, ছোট হাতের এম ভরের একটা বস্তু ভি বেগে তার দিকেই আসছিল। ধাক্কা খাওয়ার পরে তাদের একটার সাথে একটা কী হলো? যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে যাওয়ার জন্য তাদের মোট ভর কত হলো? মোট ভর হলো ছোট হাতের এম প্লাস বড় হাতের এম। আর তাদের সম্মিলিত বেগ কত হলো? মনে করো v1। এই v1-এর দিক মনে করো ইউ এর দিকের সেম। তাহলে আমরা লিখব v1 কি চেয়েছে দেখো, চেয়েছে সংঘর্ষের পরে তাদের বেগ কত। ওকে, তাহলে ধরি সংঘর্ষের পর তাদের বেগ v1 এবং এর অভিমুখ ইউ এর দিকে। তাহলে এম ভরের বস্তুর ভরবেগ কত? এম ভরের বস্তুর ভরবেগ হলো আমাদের এম ইন্টু ইউ। আচ্ছা, ছোট হাতের এম ভরের বস্তুর ভরবেগ কত? ছোট হাতের এম ভরের বস্তুর ভরবেগ কিন্তু এম ইন্টু মাইনাস ভি। কারণ কি? কারণ হলো সেটি অপোজিট দিকে আসছিল। কার অপোজিট দিকে? ক্যাপিটাল এম ভরের যে বস্তু তার অপোজিট দিকে। তাহলে যদি সেটা হয় তাহলে তার বেগের দিকটা কি? নেগেটিভ দিতে হবে। আমাদের যে কোনো একটা দিককে আমরা পজিটিভ ধরে অঙ্কগুলো করব। তাহলে প্রাথমিক ভরবেগ কত? প্রাথমিক ভরবেগ হলো এম ইউ প্লাস মাইনাস এম ভি। প্লাসে প্লাসে মাইনাস হয়ে গেল। আচ্ছা, পুরো লাইনটা করে দেখাই। তাহলে প্রাথমিক ভরবেগ কত? প্রাথমিক ভরবেগ হলো ক্যাপিটাল এম ইউ প্লাস এম অফ মাইনাস ভি, মানে প্রাথমিক ভরবেগ হলো এম ইউ মাইনাস এম ভি। আচ্ছা, আর অন্তিম ভরবেগ কত? অন্তিম ভরবেগ কত? অন্তিম ভর কত? এম প্লাস এম। তার বেগ কত ধরেছি আমরা? ভি। তাহলে অন্তিম ভরবেগ কত? এম প্লাস এম ইন্টু v1। এটা হলো তাদের অন্তিম ভরবেগ। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি ইউজ করবো? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। প্রাথমিক ভরবেগ হলো অন্তিম ভরবেগ, অর্থাৎ এম ইউ মাইনাস, আচ্ছা,
ক্যাপিটাল এম ইউ মাইনাস ছোটো হাতের এম ভি ইকুয়াল টু এম প্লাস এম ভি ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান ইকুয়াল টু এম ইউ মাইনাস এম ভি বাই এম প্লাস এম। আচ্ছা, এটা হলো অঙ্কটা। আর একটা জিনিস বলে রাখি, যদি বলতো পরস্পরের দিকে না, মানে বলতো এই এম ভরের বস্তুটা কি হতো, এই ইউ এর যে দিক তার দিকও সেম, মানে এটা এই দিকেই যাচ্ছে, তাহলে এই বস্তুটাও কোন হচ্ছে এই দিকে যাচ্ছে, এই বস্তুটাও কি হচ্ছে এই দিকে যাচ্ছে, তখন ধাক্কা যদি লাগতে হতো তখন তার শর্ত কি ছিল, শর্ত হতো ইউ ভি এর থেকে বেশি। ঠিক আছে, দুটো বস্তু আছে, ওকে, দুটো বস্তু আছে, হ্যাঁ, এইটাও এইদিকে যাচ্ছে, এটাও এইদিকে যাচ্ছে। এবার এই বস্তুর সাথে এই বস্তুর ধাক্কা কখন লাগবে, যদি এই বস্তুর বেগ এই বস্তুর বেগের থেকে বেশি হয়, তাহলে ধাক্কাটা লাগবে, তাই না? এও যাচ্ছে এও যাচ্ছে, তাহলে ধাক্কা কখন লাগবে, যখন এরকম বেশি হয়। এরকম যখন ক্ষেত্র হবে তখন দুদিকেই কী হবে, দুদিকেই আমাদের পজিটিভ হবে। আচ্ছা, আর যদি এই ক্ষেত্রে হচ্ছে, এই ক্ষেত্রে এরকম হচ্ছে, দুটো এসে ধাক্কা লেগে জোড়া লেগে গিয়ে একদিকে গেছে, মানে ধরো এরকমভাবে আসছিল ধাক্কা, এটাও এদিকে আসছিল এটাও এদিকে আসছিল, ধাক্কা লাগলো, ধাক্কা লেগে জোড়া লেগে এভাবে করে যাচ্ছে, সেক্ষেত্রে যে কোনো একটা দিক, মানে এখানে যেমন এটার দিককে পজিটিভ আমরা ধরে নিয়েছি, যেটাই মনে করো এম। আচ্ছা, তারপর 28 নম্বরে চলে যাই, দেখো 28 নম্বর অঙ্কে বলেছে 1.5 কেজি ভরের দুটো বস্তু একই রেখা বরাবর কিন্তু বিপরীত অভিমুখে গতিশীল, মানে সেম আগেরটার মতন কেস, দুটোরই ভর কত 1.5 কেজি, তাহলে 1.5 কেজি 1.5 কেজি এর বেগ কত, এদিকে সেমভাবে আরেকটা বস্তু আছে, তারও ভর কত 1.5 কেজি, এরও বেগ কত এদিকে। সংঘর্ষের পরে তারা পরস্পরের সঙ্গে জুড়ে যাওয়ায় পূর্ব মুহূর্তে তাদের প্রত্যেকেরই বেগ ছিল সেম। আচ্ছা, এর বেগ ছিল কত 2.5 মিটার পার সেকেন্ড, এরও বেগ কত ছিল 2.5 মিটার পার সেকেন্ড। এবার সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে তারা জোড়া লেগে গেছে, জোড়া লেগে গেলে তাদের মোট ভর হয় কত 1.5 প্লাস 1.5। আচ্ছা, আর মোট বেগ মনে করো ভি, ওকে। এবার বলছে বস্তুদ্বয়ের বেগ কত, ঠিক আছে, মানে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের বেগ কত, তাহলে প্রাথমিক ভরবেগ কত 1.5 ইন্টু 2.5। আচ্ছা, কত প্রাথমিক ভরবেগ হলো 2.1 প্রথম প্রাথমিক ভরবেগ হলো 1.5, বস্তুটা ভর 1.5 প্লাস 1.5 ইন্টু 2.5, মানে এই বস্তুর ভরবেগ, ওকে, প্লাস 1.5 ইন্টু মাইনাস 2.5, এটা কার ভরবেগ, এই বস্তুর ভরবেগ, এটা আমাদের টোটাল ভরবেগ, ইকুয়াল টু কত, এই ধাক্কা লাগার পরবর্তী অংশের ভরবেগ, মানে 1.5 প্লাস 1.5 মানে 3 ইন্টু ভি। এবার দেখো 1.5 ইন্টু 2.5, 1.5 ইন্টু মাইনাস 2.5, মানে এটা এই দুটো কাটাকাটি চলে যাবে না, মানে এখানে 0 চলে আসবে, 0 ইকুয়াল টু 3 গুণ ভি, ভি কত আসবে, ভি আসবে 0, অর্থাৎ সংঘর্ষের পরে সংযুক্ত অবস্থাতে বেগ কত হবে, 0 হবে, তাহলে 0 মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের পরে সংযুক্ত অবস্থায় তাদের বেগ কত, সংযুক্ত বেগ কত 0 মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা, এর মানে দুটি সমভরের বস্তু সমবেগে পরস্পরের কাছাকাছি আসছিল, ধাক্কা লাগার পরে তাদের বেগ কত হবে, 0ই হয়ে যাবে, ওকে। আচ্ছা, চলো তারপরেরটা, 3000 কেজি ভরের একটি গাড়ি 25 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে 1000 কেজি ভরের ও 15 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকা অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ ঘটল। সংঘর্ষের পর প্রথম গাড়িটির বেগ
20 মিটার পার সেকেন্ড হলে দ্বিতীয় গাড়িটির বেগ কত? প্রথম গাড়িটির সংঘর্ষের আগে আচ্ছা, প্রথম গাড়ির ভরবেগ কত? প্রথম গাড়ির ভরবেগ হলো 1500 ইন্টু 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দ্বিতীয় গাড়ির ভরবেগ কত? 1000 ইন্টু 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে একটা মজা দেখো, সেটা হলো এখানে কিন্তু দ্বিতীয় গাড়ির বেগটা কোন দিকে সেটা দিয়ে দেয়নি। মানে দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়ির দিকে আসছিল না অপোজিট দিকে যাচ্ছে সেটা কিন্তু বলে দেয়নি। যদি বলে দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেব দুটো গাড়ি একই দিকে যাচ্ছিল। আচ্ছা, মানে প্রথম গাড়িটাও যেদিকে যাচ্ছিল, এই প্রথম গাড়িটাও কত দিকে যাচ্ছিল, কত বেগে যাচ্ছিল? 25 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। আর দ্বিতীয় গাড়িটাও কী হচ্ছিল? 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। এবারে ধাক্কা লেগেছে। ধাক্কা কেন লেগেছে দেখো, কারণ হলো দ্বিতীয় গাড়িটার বেগ এই গাড়িটার না, প্রথম গাড়িটার বেগ দ্বিতীয় গাড়িটার বেগের থেকে বেশি। বেগের বেশি হলেই তো ধাক্কাটা লাগে, বেগ কম হলে তো ধাক্কা লাগতো না, দূরে চলে যেত। আচ্ছা আচ্ছা, এবার সংঘর্ষের পরে প্রথম গাড়ির ভরবেগ কত? প্রথম গাড়ির বেগ বলে দিয়েছে, তাহলে প্রথম গাড়ির ভরবেগ পাবো। প্রথম গাড়ির 20 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গাড়ির বেগ মনে করো কত? ভি। তাহলে দ্বিতীয় গাড়ির ভরবেগ কত? আমাদের 1000 ইন্টু ভি। এবার চেয়েছে কি দ্বিতীয় গাড়ি ভরবেগ চেয়েছে। এবার দেখো এই যে অঙ্কটাতে কোনো বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স আছে? নেই, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করেছে। যদি সেরকম অঙ্ক হয় তাহলে আমরা জানি কি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি হবে? থাকবে, বজায় থাকবে, তাই তো? তাহলে প্রাথমিক ভরবেগ কত? প্রাথমিক ভরবেগ হলো প্রথম গাড়িটার ভরবেগ আর দ্বিতীয় গাড়িটার ভরবেগ, মানে 1500 ইন্টু 25 1000 ইন্টু 15 ইকুয়াল টু 1500 ইন্টু 20 প্লাস 1000 ইন্টু ভি। 1500 এগুলো একদিকে নিয়ে নিই, কমন নিতে সুবিধা হবে। 1500 ইন্টু 25 মাইনাস 20 ইকুয়াল টু 1000 ইন্টু ভি মাইনাস 15। জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য করা, হ্যাঁ। দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 25 থেকে 20 বাদ দিলে থাকে কত? 5, মানে 15 ইকুয়াল টু 15/2। একবারে করি, জাম্প 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 ইকুয়াল টু ভি মাইনাস 15, অর্থাৎ ভি ইকুয়াল টু 15 প্লাস 15/2 মানে 7.5, মানে 15 প্লাস 7.5 মানে 22.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, প্রথম গাড়ির বেগ মনে করো। প্রথম গাড়ির বেগ দেখো, প্রত্যেকটা গাড়ির বেগই বেসিক্যালি আমরা একই দিকে ধরছি। তাহলে প্রথম গাড়ির বেগ যেদিকে, দ্বিতীয় গাড়ির বেগকে আমরা ধরা বাকি ছিল। দ্বিতীয় গাড়ির বেগ অভিমুখ মনে করো, অভিমুখ প্রথম গাড়ির বা দ্বিতীয় গাড়ির বেগের
এটি আবার অত্যন্ত ভালো অঙ্ক। হ্যাঁ, এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম তার মধ্যে এটি আবার মানে বেসিক্যালি আজকে যে কটা অঙ্ক করা হচ্ছে প্রত্যেকটা অঙ্কই খুবই সেরা অঙ্ক। দেখো কি বলেছে, একটি বোমা খাড়াভাবে নিচের দিকে পড়ার সময় যে মুহূর্তে তার বেগ তার এখানে ছিল সরি আচ্ছা, অঙ্কটা পড়ে মান বোঝাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কি বলেছে, একটি বোমা খাড়াভাবে নিচের দিকে পড়ার সময় যে মুহূর্তে তার বেগ ইউ তখন বিস্ফোরণ ঘটল। বোঝো, একটা বোমা ছিল, বোমাটা উপরের দিকে নিচে পড়ছে, পড়ার সময় একটা মোমেন্টে তার বেগ কত ইউ, কোন দিকে, নিচের দিকে তার বেগের অভিমুখ কত, নিচের দিকে, কারণ উপর থেকে নিচের দিকে পড়ছে, তখন তার বেগ কত ছিল, একটা নির্দিষ্ট সময় তার বেগ হলো ইউ, তখন বিস্ফোরণ ঘটেছে। তাহলে এটা হলো বিস্ফোরণের আগে কি বোমাটার অবস্থা। তাহলে বোমাটার ভর ধরো আমাদের এম, তাহলে বিস্ফোরণের আগে বিস্ফোরণের বিস্ফোরণের উৎসবে মনে পড়ে যাচ্ছিল, যাই হোক, বিস্ফোরণের আগে বোমাটির, সরঞ্জিত হয়তো এইটা পেলে আবার একটা গল্প লিখে ফেলতো, বিস্ফোরণের আগে বোমাটির ভরবেগ কত, এম ইউ। ওকে, আর এই ভরবেগের অভিমুখ কত, নিম্নমুখী। ঠিক আছে, আচ্ছা, বিস্ফোরণ ঘটার পরে 2:1 অনুপাতে, ভরের অনুপাতে দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেল। তাই যে মোমেন্টে বাস্ট করলো, বাস্ট করার পরে এটা কি করলো, দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেল, দুটি খণ্ডে, একটা খণ্ড হলো 2m আর একটা খণ্ড হলো m, সরি, একটা খণ্ডের ভর হলো কি 2 ভাগ, একটা খণ্ডের ভর হলো কি কত আমাদের 1 ভাগ। আচ্ছা, কত ভর সেটা আমরা বলছি। দেখো, ভারী খণ্ডটি 2u বেগে খাড়া নিচের দিকে যাত্রা শুরু করলো। আচ্ছা, তাহলে দুটো ভাগে ভাগ হয়েছে বিস্ফোরণ হওয়ার পরে, একটা হলো ভারী খণ্ড, একটা হলো হালকা খণ্ড। এই ভারী খণ্ডটা কত বেগে নিচের দিকে যাত্রা করেছে, কত, 2u বেগে নিচের দিকে যাত্রা শুরু করলো। আর ছোট যে খণ্ডটা আছে সেটার বেগ কত, সেটার বেগ মনে করি নিচের দিকে, সেটার বেগ কিন্তু আমরা বুঝতে পারছি উপরের দিকে হবে, কিন্তু ধরে নিই নিচের দিকে, ধরি ছোট খণ্ডের বেগ ভি, বেগে নিচের দিকে নির্দেশীল। কেন আমরা ভি উপরের দিকে ধরলাম না, কারণ সব পজিটিভ ধরে অঙ্ক করাটা একটু ইজি, মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। হ্যাঁ, উল্টো পাল্টার দিক ধরে তুমি আরামসে করতে পারো, তুমি প্রথমে ধরে নিতে পারতো ভি বেগে উপরের দিকে গতিশীল, একই কথা। আচ্ছা, এবার বলছে এই দুটো কত ভেগে ভাগ হয়েছে, কত ভরের অনুপাতে ভাগ হয়েছে, 1:2 ভরের অনুপাতে ভাগ হয়েছে। আচ্ছা, m/2, 2m/3 একই কথা, এটা আমরা লিখতেই পারি m/2, এটা আমরা লিখতেই পারি এটা আমরা লিখতে পারি m/3, এটা আমরা লিখতে পারি 2m/3, দরকার নেই এরকমভাবে করার। আচ্ছা, দেখো, বড় কণাটির ভর কত, বড় যে খণ্ডটা হয়েছিল বড় অংশের ভর কত, বড় অংশের ভর হলো 2/3 ইন্টু এম, কারণ 1:2 অনুপাতে ভাগ হয়েছিল। তাহলে আমরা অনুপাতের অঙ্কে যে আমরা দেখেছি 1:2 অনুপাতে ভাগ হয় বা 2:2 অনুপাতে ভাগ হয়, তাহলে
বড়টার সাথে আমাদের বড় অনুপাতটা টোটাল ভাগটা আমরা নেই। মানে এটাকে যদি আমরা 3 ভাগে সমানভাবে ভাগ করি তাহলে বড়টা গেছে 2টো ভাগ নিয়েছে, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ নিয়েছে বড়জন। আর ছোট কণাটির ভর কত, ছোট অংশের ভর কত, ছোট কণাটির ভর বা ছোট অংশের ভর হলো তার 1/3m। মানে 2:1, মানে 2 আর 1 3, 3 ভাগে কণাটাকে আমরা ভাগ করলে 2 ভাগ নিয়েছে একজন, 1 ভাগ নিয়েছে একজন। তাহলে বড় অংশের ভর কত, বড় অংশের ভর হলো আমাদের বড় অংশের ভর হলো আমাদের 2m/3 আর ছোট অংশের ভর হলো আমাদের m/3। আচ্ছা, তাহলে বিস্ফোরণের আগে ভরবেগ কত ছিল? বিস্ফোরণের আগে ভরবেগ ছিল mu। বিস্ফোরণের পরে হ্যাঁ, বড় কণাটির ভরবেগ কত? বড় কণাটির ভরবেগ হলো 2u ইন্টু 2m/3। আর ছোট কণাটির ভরবেগ কত? ছোট কণাটির ভরবেগ হলো m/3 হলো ভর, আর তার বেগকে আমরা ধরেছি v। তাহলে বিস্ফোরণের পরে মোট ভরবেগ কত? বিস্ফোরণের পরে মোট ভরবেগ হলো m/3 প্লাস 2u ইন্টু 2m/3। ব্যাস, এবার আমরা বসিয়ে দিই। এখানে কোনো বাইরে থেকে কোনো শক্তি আছে? নেই। তাহলে বিস্ফোরণের আগে ভরবেগ কত ছিল? mu। বিস্ফোরণের পরে ভরবেগ কত হলো? m/3 v আছে ইন্টু 2 দুগুণি 4, 4 mu/3 v। দেখো সবকটাতে m আছে, মানে m কাটাকাটি চলে গেল, m কাটাকাটি চলে গেল, তাহলে v থাকলো, v/3 থাকলো। আচ্ছা, সবকটাকে 3 দিয়ে গুণ করে দাও। হ্যাঁ, 3 দিয়ে গুণ করে দিলে কি থাকবে? আচ্ছা, দরকার নেই, v/3 থাকবে, v/3 থাকবে u মাইনাস 4u/3 বা u/-u/3 বা v ইকুয়াল টু -u। অর্থাৎ v এর মান -u এসছে, মানে আমরা লিখতে পারি ছোট কণাটি -u বেগে নিচের দিকে গতিশীল, কারণ বিচ্ছিন্ন দেখাচ্ছে। মাইনাস এসছে মানে নিচের দিকটা আমাদের ভুল হচ্ছে, আমাদের দিকটা কত হতো? উপরের দিকে হতো। তাহলে আমরা লিখব ছোট অংশটি u বেগে ঊর্ধ্বমুখে ধাবিত হয়েছে। ওকে, আচ্ছা, এইখানেই আমাদের অঙ্কটা শেষ। আচ্ছা, 31 নম্বর অঙ্ক। এটা হলো ওয়ান অফ দ্য মাস্টার টাইপ। কি আছে দেখো, বলেছে 100 গ্রাম ভরের একটি বস্তু আর 400 গ্রাম ভরের একটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে 90 সেমি/সেকেন্ড আর 10 সেমি/সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছিল। মানে একটা বস্তু আছে, তার ভর হলো 100 গ্রাম। ওকে, আর একটা বস্তু আছে, তার ভর হলো 400 গ্রাম। এর বেগ হলো 90 সেমি/সেকেন্ড, আর এর বেগ হলো, এটা হলো u1, এটা হলো u2, এর বেগ হলো 10 সেমি/সেকেন্ড। এরা পরস্পরের দিকে যাচ্ছে, ধাক্কা লাগবে স্বাভাবিকভাবেই। ধাক্কা লাগার পরে সংঘাতের পরে যুক্ত হয়ে গেল। কি ছাতার মাথায় সব যুক্ত হয়ে যাচ্ছে। যুক্ত হয়ে গেলে তাদের মোট ভর কত হবে? মোট ভর হবে 100 + 400 মানে 500 গ্রাম। আচ্ছা, যুক্ত হওয়ার পরে যুগ্ম ভরের বেগ কত হবে? মানে বলছি যুগ্ম ভরের বেগ কত হবে। মনে করি যুগ্ম ভরের বেগ হবে v। তাহলে প্রাথমিক ভরবেগ কত? 100 × 90 প্লাস 400 গুণ 10, মানে এটার ভরবেগ, এটার ভরবেগ। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখো, কি বলেছে? দুটো একই দিকে আসছে, মানে এটার ভরবেগকে যদি আমি পজিটিভ ধরি তাহলে এটার বেগকে আমার নেগেটিভ ধরতে হবে, মানে 400 × -10 ইকুয়াল টু, মনে করি v বেগে
প্রথম যে বস্তুটা আছে, প্রথম বস্তুর যে বেগ, সেই বেগের অভিমুখেই যাচ্ছে। অর্থাৎ অভিমুখ কত? অভিমুখ হলো অভিমুখ ইকুয়াল টু 100 গ্রাম ভরের বেগের অভিমুখ। আচ্ছা, ইকুয়াল টু কত? তাহলে 500 ইন্টু ভি। তাহলে সেখান থেকে আমরা ভি পেয়ে যাব। ভি কত পাবো? 100 গুণ 90 মাইনাস 400 গুণ 10 ডিভাইডেড বাই 500। ওকে, সলিউশন করি। দুটো শূন্য কাটলে দুটো শূন্য দুটো শূন্য, উপরে থাকবে 90 মাইনাস 40 বাই 10। আচ্ছা, 5 দিয়ে ভাগ করে দিই। 5 দিয়ে ভাগ করলে 90কে 5 দিয়ে ভাগ করলে 5 চারটে 5 18, আর 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, মানে 18 মাইনাস 8 মানে 10। 10 কি? সেমি পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 10 সেমি পার সেকেন্ড বেগে 100 গ্রাম ভরের বেগের অভিমুখ, বেগে গতিশীল। ভালো কথা, এই অবধি তো একদম জলভাত। তারপর বলেছে 10 সেকেন্ডে যুগ্ম ভরটি কত দূরত্ব যাবে। এবার দেখো, বেগ, যুগ্ম ভরের বেগ কত? যুগ্ম ভরের বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। এবার এই যে 10 মিটার পার সেকেন্ড যে বেগটা আমরা পেয়েছি, এই বেগ পাওয়ার পরে কি এর উপরে কোনো বল প্রযুক্ত হচ্ছে? বল প্রযুক্ত হচ্ছে না, মানে এর কোনো ত্বরণ ফরণ নেই। তো এটাই প্রাথমিক বেগ, এটাই অন্তিম বেগ, মানে এটা একটা সমবেগে গতিশীল কণা। তাহলে 10 সেমি পার সেকেন্ড বেগে 10 সেকেন্ড যদি যায়, তাহলে কতটা দূরত্ব যাবে? তাহলে এস ইকুয়াল টু ভি ইন্টু টি, মানে 10 গুণ 10 ইকুয়াল টু 100 সেমি। তাহলে কণাটি 100 সেন্টিমিটার দূরত্বে যাবে। আচ্ছা, তাহলে 31 নম্বর অঙ্ক হয়ে গেল। আচ্ছা, 32 নম্বর অঙ্ক দেখো। 32 নম্বর অঙ্কে কি বলেছে? 100 গ্রাম ভরের একটি বস্তু সমত্বরণে গতিশীল হয়ে 6 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে ত্বরণ কত? ত্বরণ হলো বেগ বৃদ্ধির হার। তাহলে 5 সেকেন্ড পরে বেগ হয়েছে কত? 5 সেকেন্ডের পর বেগ হয়েছে 8 মিটার পার সেকেন্ড। প্রাথমিক বেগ কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। তাহলে অন্তিম বেগ মানে প্রাথমিক বেগ ডিভাইডেড বাই 6, মানে 8 দিয়ে 3, মানে 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো ত্বরণ। আর ভর কত? ভর হলো 100 গ্রাম, মানে 100/1000, এত কেজি। ভালো কথা। আচ্ছা, বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? তাহলে এফ ইকুয়াল টু কত? এম ইন্টু এ, মানে 1/10 গুণ হাফ, তো নিউটন, মানে 1/20 নিউটন, মানে 0.05 নিউটন। ওকে, আশা করি এই সিম্পল ক্যালকুলেশনগুলো তোমরা করতে পারবে। আচ্ছা, 32 নম্বর অঙ্ক শেষ। তারপরে 33 নম্বরে চলে যাই। দেখো, মোটামুটি কঠিন অঙ্কগুলো আমাদের মেইন কঠিন অঙ্কগুলো ছিল সেগুলো হয়ে গেছে। এখন আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের একটু মেলানো মেশানো থাকবে, এগুলো একটু বেশ কনসেপচুয়াল অঙ্ক থাকবে। আচ্ছা, যেমন দেখো এই অঙ্কটা বেশ সেরা অঙ্ক। একটি মোটর চালিত বেল্ট 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। তাহলে বেগ কত? বেগ হলো বেগ কত? প্রাথমিক বেগ। সমবেগে চলছে। আচ্ছা, সমবেগে চলমান প্রাথমিক অন্তিম বেগ সমান। তাহলে প্রাথমিক বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। একটা মোটর চালিত বেল্ট, একটা বেল্ট, যে বেল্টের গায়ে মোটর লাগানো আছে, মানে একটা বেল্ট, ধরো মনে করো এখানে একটা মোটর দিয়ে চাকাটা ঘুরছে, এই মোটর দিয়ে এই চাকাটা ঘুরছে, এর উপরে একটা বেল্টকে জড়ানো আছে। যখন এই বেল্টটাকে এর উপরে জড়ানো থাকবে, তখন এই মোটরটাকে যখন এই দিকে ঘুরবে, তখন এই বেল্টটাকে এই উপরের দিকে এগোবে না, ডান দিকে এগোবে না। তখন এর উপর থেকে কী করছে? তখন উপর থেকে কিছু কয়লা এই বেল্টের উপরে ফেলছে। যদি উপর থেকে 2 কেজি পার সেকেন্ড হারে বালি বেল্টের উপরে ফেলেছে, 2
কেজি পার সেকেন্ড হারে, মানে 1 সেকেন্ডে 2 কেজি হারে বালি করছে কি বেল্টের উপরে ভারছে। তাহলে বেল্টটার বেগ, বেগ কি? বেগ তো কনস্ট্যান্ট। কিন্তু বেল্টটার যে ভর, ভর কি কনস্ট্যান্ট? না, এই ভর পরিবর্তন হচ্ছে। পরিবর্তন কত হারে হচ্ছে? ভর পরিবর্তন হচ্ছে 2 কেজি পার সেকেন্ড হারে, বা ভরের পরিবর্তনের হার কত? এম পার টি ইকুয়াল টু কত? এম পার টি হলো 2 কেজি পার সেকেন্ড। এটা কি? ভরের পরিবর্তনের হার। ভরের পরিবর্তনের হার দেয়া আছে, মানে একটা বালির বেল্ট যাচ্ছে, এই বেল্ট একটা যাচ্ছে, এই সমবেগেই যাচ্ছে, কিন্তু এর উপরে ভর চেঞ্জ হচ্ছে। ভর চেঞ্জ হচ্ছে মানে বেল্টের ভর চেঞ্জ হচ্ছে। বেল্টের যদি ভর চেঞ্জ হয় তাহলে ভরে চেঞ্জ হওয়া মানে ভরবেগের পরিবর্তন হচ্ছে। বেগ সমান, এতক্ষণ যত অঙ্কগুলো করেছে অঙ্কগুলোতে কী ছিল? ভর সমান ছিল, বেগের চেঞ্জ হচ্ছে। এই অঙ্কটাতে বেগ সমান কিন্তু ভরের চেঞ্জ হচ্ছে, তার জন্য ভরবেগে চেঞ্জ হচ্ছে। আর যেখানেই ভরবেগে চেঞ্জ হবে সেখানেই কি আসবে? সেখানেই আসবে আমাদের বল বাবাজি। ঠিক আছে, তাহলে সমবেগ বজায় রাখার জন্য মোটর কত বেগে কত বল প্রয়োগ করবে? তাহলে অঙ্কটা একবার ভালোভাবে পড়ে নাও। একটি মোটর চালিত বেল্ট 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। একটা বেল্ট 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। সেই সময় উপর থেকে 2 কেজি পার সেকেন্ড হারে কী করছে? বালি ফেলছে। এই যেই বালি ফেলছে তাহলে কি হচ্ছে? বালি বেল্টের উপরে পড়ে, বেল্টের উপরে যখনই বালি পড়ছে তখন বেল্টে কি বেগটা কমে যাওয়ার কথা, কারণ ভরবেগ চেঞ্জ হচ্ছে। কিন্তু ভরবেগ আমরা চাইছি সমবেগ বজায় রাখবে। তাই বজায় রাখার জন্য কি করছে? মোটর থেকে একটা বল প্রয়োগ করছে। এই মোটর যে বল প্রয়োগ করছে, যে বলে এটাকে টেনে নিয়ে যাচ্ছে, সেই বলটার ভ্যালুটা কত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে প্রাথমিক বেগ মনে করো, বেল্টের প্রাথমিক বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বেল্টের প্রাথমিক ভর মনে করো, বেল্টের প্রাথমিক ভর মনে করো এম। আচ্ছা, টি সময় পরে, টি সময়ে বেল্টের ভর, আচ্ছা টি সময়ে বেল্টে কতটা বালি পড়েছে? টি সময়ে 1 সেকেন্ডে 2 কেজি বালি পড়ে। তাহলে টি সময়ে বেল্টে বালি পড়েছে কত? বালি পড়েছে 2 ইন্টু টি কেজি, তাই তো? তাহলে টি সময়ে বেল্টের ভর কত? বেল্টের ভর ছিল এম কেজি, তাতে টি সময়ে কত? 2 কেজি 2 টি বালি পড়েছে। তাহলে টি সময় পরে বেল্টের ভর হবে কত? এম প্লাস 2 টি কেজি। তো কেজি ধরি, হ্যাঁ। তাহলে বেল্টের, তাহলে দেখো বেল্টের প্রাথমিক ভরবেগ কত? মানে যখন বালি পড়া শুরু হয়নি, প্রাথমিক ভরবেগ হলো ক্যাপিটাল এম ইন্টু 10, এত কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, টি সময় পরে বেল্টের ভরবেগ কত? বেল্টের ভর টি সময় পরে বেড়ে কত হয়েছে? এম প্লাস 2 টি না? আর বেগ তো সেমই আছে, মানে কত? 10 না? এত কেজি পার মিটার সেকেন্ড। তাহলে বল, বল কি? ভরবেগের পরিবর্তনের হার, মানে ভরবেগের ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে ভরবেগের পরিবর্তন কত হয়েছে? অন্তিম ভরবেগ কত? এম প্লাস 2 টি ইন্টু 10। প্রাথমিক ভরবেগ কত? এম ইন্টু 10। আর এই ভরবেগের পরিবর্তন কত সময় হয়েছে? টি সেকেন্ড পরে না? টি সময়ে বেল্টের বালি পড়েছে, মানে টি সেকেন্ডে। আচ্ছা, টি সময় না, এটা মনে করো টি সেকেন্ড, হ্যাঁ। টি সেকেন্ডে ধরি, বেল্টের বেগ আমরা ধরেছি,
আর টি সেকেন্ডে বেল্টে কতটা বালি পড়েছে আমরা ধরেছি, ঠিক একটা যে কোনো একটা নির্দিষ্ট সময়। তাহলে ইকুয়াল টু কত থাকবে দেখো, এম ইন্টু 10, আচ্ছা করেই দেখাই, 10m প্লাস 20t মাইনাস 10m বাই টি। 10m কাটা যাবে, 20t বাই টি কাটা যাবে, থাকবে কত 20 কি নিউটন। তাহলে কত বল প্রয়োগ করতে হবে, 20 নিউটন বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তোমাদের একদম পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি কোনো লাইন জাম না দিয়ে ডাইরেক্ট অঙ্কটা করেছি। এতটা না করেও ডাইরেক্টও তোমরা করতে পারতে। সেটা কি, ভরবেগের পরিবর্তন আমরা ধরতে লিখতে পারতাম, একটা ডাইরেক্ট লিখতে পারতে, যদিও সেটা একটু চিটিং হয়ে যাবে, অনেকে বুঝতে পারবে না জিনিসটা কীরকমভাবে হচ্ছে। আমরা লিখতে পারতাম ফোর্স ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন P1 মাইনাস P2 বাই টি। এবার আমরা জানি কি বেগ কনস্ট্যান্ট, তাহলে বেগ কনস্ট্যান্ট হলে এখানে কি শুধু ভরের পরিবর্তন হয়েছে যেহেতু, তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু বেগ ইন্টু ভরের পরিবর্তন বাই সময়, যেহেতু বেগ এখানে কনস্ট্যান্ট, বেগ ধ্রুবক, তাই তো, বেগ কি পরিবর্তন হয়েছে নেই, সমবেগে যাচ্ছে তাই। আচ্ছা, তাই এটাকে আমরা লিখতে পারি বেগ ইন্টু ভরের পরিবর্তন বাই সময়, মানে কি ভরের পরিবর্তনের হার না, ভরের পরিবর্তনের হার। এবার বেগ কত দিয়ে দিয়েছে, বেগ আমাদের দিয়ে দিয়েছে কত 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর ভরের পরিবর্তনের হার মানে কি, কত হারে ভরটা চেঞ্জ হচ্ছে, 2 কেজি হারে বালি পড়ছে, মানে 2 কেজি পার সেকেন্ড হারে বালি পড়ছে, মানে প্রতি সেকেন্ডে 2 কেজি ভর পরিবর্তন হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে 2 কেজি ভর পরিবর্তন হলে ভর পরিবর্তনের হার কত, 2 কেজি পার সেকেন্ড না, ইন্টু 2 কেজি। আচ্ছা, তাহলে বেগ ইন্টু ভরের পরিবর্তনের হার 2 কেজি পার সেকেন্ড, তাহলে থাকবে 10 দুগুণি 20 কেজি ইন্টু মিটার পার এই সেকেন্ড, আর এই সেকেন্ডে গুণের জন্য সেকেন্ড স্কোয়ার, তাহলে 20 নিউটন। এত কিছু না করে জাস্ট এইটুকু করলেও তোমাদের হতো। যদি কোনো স্টুডেন্ট থাকো একটু বুদ্ধিমান, সে এই প্রসিডিওরে জাস্ট এখান দিয়েই অঙ্কটা করে নিতে পারে। আর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকার দরকার, ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের অ্যাকচুয়াল প্রসেস। আমাদের প্রাথমিক আমরা ভর জানি, টি সেকেন্ড পরে কতটা ভর বেড়েছে আমরা জানি, তাহলে টি সেকেন্ড পরে ভর যতটা হয়েছে সেখান থেকে আমরা ভরবেগের পরিবর্তন কতটা হবে জানলাম, সেখান থেকে আমরা ভরবেগের পরিবর্তনের হার বার করলাম, সেখান থেকে আমরা বল পেয়ে গেলাম। ঠিক আছে, সেটা হলো আমাদের লম্বা প্রসেস। আচ্ছা, তারপরের অঙ্কটাতে আমরা চলে যাই। 34 নম্বর অঙ্কটা আমরা দেখি। দেখো কি বলেছে, 100 কেজি ভর বিশিষ্ট একটি গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে গাড়িটার ভর কত, ভর হলো 100 কেজি। আচ্ছা, বেগ কত, বেগ হলো 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বলেছে কি 10 মিটার দূরত্বে যাওয়ার পরে থামতে হলে, মানে এস কত 10 মিটার, মানে একটা গাড়ি আছে, সেই গাড়িটার ভর হয়েছে আমাদের 100 কেজি, তার বেগ হয়েছে 2 মিটার পার সেকেন্ড, সেটি তার প্রাথমিক অবস্থান থেকে 10 মিটার ডিস্টেন্স যাবার পরে তার বেগ কত হয়েছে, তার বেগ হয়েছে আমাদের কত ভি, ভি কত হয়েছে 0। আচ্ছা, এবার বলেছে যদি এইখানে কি থামাতে হয়, 10 মিটারে কি থামাতে হয়, মানে 10 মিটারকে তার বেগ 0 করতে হয়, তাহলে কত বল প্রয়োগ করতে হবে, একদম জলভাত। আচ্ছা, তাহলে আমরা ত্বরণটা বার করে নিই, মন্দনটা বার করে নিই। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। কেন মন্দন, কারণ এখানে বেগ হ্রাস পেয়ে 0 হয়েছে। আচ্ছা, অন্তিম বেগ কত 0, তাহলে সেখান থেকে ত্বরণ বা মন্দন ইকুয়ালটা আমরা পাই, মন্দন ইকুয়ালটা আমরা পাই ইউ স্কোয়ার বাই 2s থাকুক। আচ্ছা, কত বল প্রয়োগ করতে হবে, বল কত, বল ইকুয়াল টু এফ ইকুয়াল টু কত, বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন মন্দন। যে কেন মন্দন, কারণ এর গতির বিপরীত দিকে বল প্রয়োগ করতে হচ্ছে, তাই এখানে মন্দন। ঠিক আছে, তাহলে মন্দনের পরিমাণ কত, এম ইন্টু এ।
ওকে, এম কত বস্তুর ভর 100 ইন্টু মন্দন কত ইউ স্কোয়ার মানে কত 2 গুণ 2 বাই 2s মানে 2 ইন্টু এস মানে কত 10 0 0 2 2 আচ্ছা একটা শূন্য কম কাটা যাবে 0 0 2 2 মানে 20 নিউটন অ্যান্সার। আচ্ছা প্রতিসম অঙ্কে আমরা চলে যাই। কি বলেছে 100 গ্রাম ভরের একটি বস্তুর উপরে একটি বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করছে। মানে 100 গ্রাম ভরের একটা বস্তু আছে, তার উপরে একটা বল ক্রিয়া করছে এফ। সেই বলটা কত সেকেন্ড ক্রিয়া করছে? টি ইকুয়াল টু 2 সেকেন্ড। ঠিক আছে, বলছে ক্রিয়া করার পরে বলের ক্রিয়া বন্ধ হলো। 2 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হচ্ছে, মানে 2 সেকেন্ড বলটা ক্রিয়া করেছে। পরবর্তী 28 সেকেন্ড সময় বস্তুটি 100 সেন্টিমিটার পথ গেল। তাহলে পরবর্তী 28 সেকেন্ড সময় বস্তুটি কিসে গেছে? সমবেগে গেছে। আচ্ছা, কারণ কি পরবর্তী 28 সেকেন্ড সময়ে বস্তুটির উপর কতটা বল প্রয়োগ হয়েছিল? বস্তুটির উপর প্রযুক্ত বল কত? 0। 2 সেকেন্ডের পরে তো বল 0 হয়ে গেছে, প্রযুক্ত বল। তাই বস্তুটি সমবেগে গিয়েছে। বল নেই মানে ত্বরণ নেই, তাই তো? বস্তুটি সমবেগে যাত্রা করেছে। কতটা সময়? 28 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 28 সেকেন্ডে বস্তুটি সমবেগে 100 সেন্টিমিটার পথ গেছে। তাহলে সমবেগের পরিমাণ কত ছিল? সুতরাং সমবেগ কত? সমবেগ হলো সমবেগ কত? ভি। ভি কত? 130 সেন্টিমিটার বাই সেকেন্ড, এত সেমি পার সেকেন্ড। ঠিক আছে, এবার বলছে বস্তুটির উপর কত বল প্রযুক্ত হলো। খুব কনসেপচুয়াল অঙ্ক, মানে জিনিসটা বোঝো। ধরো এটা বেগ সময় লেখচিত্র, বেগ একটা সময় 2 সেকেন্ড কণাটার উপর এফ বল প্রযুক্ত হয়েছে। এফ বল একটা কি ধ্রুবক বল, মানে বস্তুটাতে 2 সেকেন্ড ত্বরণ উৎপন্ন হয়েছে। মানে 2 সেকেন্ড কণাটা স্থির অবস্থা থেকে সমত্বরণে গতিশীল হয়েছে। গতিশীল হওয়ার পরে এর যে বেগটা পৌঁছেছে, সেই বেগটা কত পৌঁছেছে? একটা সমবেগে পৌঁছেছে। সেটার মান আমরা কত বার করলাম? 100/28 সেমি পার সেকেন্ড। এই 2 সেকেন্ড সময়ের পরে কি করেছে? বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, তাই কণাটি তখন কি হচ্ছে? সমবেগে যাতায়াত করেছে। তাহলে পরবর্তী 28 সেকেন্ড, এই ডিস্টেন্সটা কত? 28 সেকেন্ড। হ্যাঁ, পরবর্তী 28 সেকেন্ড সময়টা কি? 28 সেকেন্ড কণাটি সমবেগে যাত্রা করেছে, মানে এটা হলো কণাটার বেগের গ্রাফ। 2 সেকেন্ড সমত্বরণে গেছে, পরবর্তী 28 সেকেন্ড কত? সমবেগে যাত্রা করেছে। আচ্ছা, এবার আমরা অন্তিম বেগ তো আমরা পেয়ে গেলাম। অন্তিম বেগ মানে কি? এবার আমরা শুধু দেখো, এবার আমরা গতি শুধু এইটুকু জায়গা দিয়ে কল্পনা করব, কারণ আমাদের এফ এর মান চেয়েছে। এফ এর মান জানার জন্য কি দরকার? এফ ইকুয়াল টু এম। এম আমরা জানি, আরটা কি জানা? ত্বরণ, এর ভ্যালু জানা দরকার। তাহলে কণার এইটুকু সময়ে কণাটা কতটা ত্বরণে গেছে সেটা আমরা জানলেই হয়ে যেত। দেখো, তাহলে 2 সেকেন্ডে, আচ্ছা 2 সেকেন্ড সময়ের গতির পর্যালোচনা। 2 সেকেন্ডে প্রাথমিক বেগ কত ছিল? 0। সময় কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে কণাটি কত বেগ অর্জন করেছে? 100/28। সেই 100/28 বেগেই তো কণাটা পুরো রাস্তা গেছে, মানে ওটা কত? 2 সেকেন্ড পরে অর্জিত বেগ। তাহলে এই 2 সেকেন্ডে কণাটির ত্বরণ কত? ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়, মানে 100/28 অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই 2, মানে কণাটির ত্বরণ হলো 100/2 গুণ 28। তাহলে বল কি? এফ ইকুয়াল টু কত? এম ইন্টু এ। কণাটির ভর কত? ভর হলো 100
গ্রাম গ্রাম ইন্টু 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 28 এত কি টাইম। তাহলে 2 দিয়ে আমরা কাটাকাটি করি, দেখো 2 দিয়ে কাটলে থাকবে 50, 2 দিয়ে কাটলে থাকবে 25 আর 14, 2 দিয়ে কাটলে থাকবে 50/7, মানে 5 ইন্টু 25, 5 মানে 125 বাই 7 টাইম, যা আসবে কাটাকাটি করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি অঙ্কটাতে আমি যখন কপি করেছি একটু ভুল কপি করেছি, এখানে ছিল 2 সেকেন্ড সময়। হ্যাঁ, এখানে 2 সেকেন্ড ছিল। আচ্ছা যদি এখানে এই অঙ্কটা যদি এখানে 28 সেকেন্ড হয় তাহলে অঙ্কটা এটা আসবে অ্যান্সার। আচ্ছা যদি 28 সেকেন্ড না হয়, যদি এখানে 2 সেকেন্ড হয় তাহলে কি আসবে? তাহলে আমাদের এখানে দেখো সেকেন্ডটা কোথায় আছে, সেকেন্ডটা আছে গিয়ে শুধু এখানটায় 28 আছে। হ্যাঁ, 28-এর জায়গায় এখানে কী হবে, 28-এর জায়গায় এখানে 2 বসবে, মানে এখানে 28-এর জায়গায় কত বসবে, এখানে 28-এর জায়গায় 2 বসবে। আচ্ছা তে অঙ্কটাতে দেখো, অঙ্কটাতে এখানে এখানে 28 সেকেন্ড না, এখানে বেসিক্যালি আমি কপি করার সময় অঙ্কটা ভুল টুকিয়েছি, এখানে 2 সেকেন্ড ছিল। ঠিক আছে, যদি 2 সেকেন্ড থাকতো তাহলে কি আসতো দেখো, তাহলে আসতো এই যে ভি এর মান, ভি এর মান আসতো আমাদের বেসিক্যালি 100/2। ভি এর মান যদি 100/2 আসতো, আমাদের ত্বরণ আসতো কত, ত্বরণ মানে আমাদের কি ভি মাইনাস ইউ বাই টি, মানে ভি বাই টি আসতো, মানে ত্বরণ আসতো আমাদের 100/4, তাই তো? এই যে ত্বরণের মানটা যেখানে এখানে এসেছিলো, এখানে ত্বরণ এসেছিলো কত 100/2 গুণ 28, সেখানে ত্বরণ আসতো 100/4। আচ্ছা আর আমাদের এফ ইকুয়াল টু কী আসতো, এফ ইকুয়াল টু আসতো এফ ইকুয়াল টু আসতো এফ এফ ইকুয়াল টু আসতো বস্তুর ভর, ভর কত 100 ইন্টু ত্বরণ, ত্বরণ কত 100/4, এত কী আসতো ডাইন। 4 দিয়ে কাটতে থাকবে 25, মানে 2500 ডাইন। এটা আসতো কি আমাদের অ্যান্সার, যদি এখানে 28 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড হতো। আচ্ছা চলো পরের অঙ্কটা আমরা চলে যাই। ইফ টি ইকুয়াল টু 2 সেকেন্ড। ওকে, পরের অঙ্কে আমরা চলে যাই। পরের অঙ্কে বলেছে স্থির অবস্থায় থাকা 3 কেজি ও 5 কেজি ভর বিশিষ্ট বস্তুর উপর একই বল কাজ করছে। আচ্ছা স্থির অবস্থা আছে, একটা বস্তুর উপর বল কাজ করছে কত 3 কেজি, আর একটা বস্তুর ভর কত 5 কেজি, একই বল কাজ করছে, ভালো কথা, একই পরিমাণ বল কাজ করছে। দুটি বস্তুর একই বেগ প্রাপ্তির ক্ষেত্রে যে সময় লাগবে তার অনুপাত কত? বাহ! আচ্ছা বলছে এরও বেগ কত, এরও বেগ হল, এরও বল কত এফ, এরও প্রযুক্ত বল কত এফ, তাহলে এর ত্বরণ কত, এর ত্বরণ হলো এ, মনে করো এর ত্বরণ এ মানে কত F/3, এটা মনে করো আমাদের 1। এ2 কত, এ2 হলো আমাদের F/5, বল বাই ভর বাই এই বল বাই ভর মানে ত্বরণ। আচ্ছা বলেছে দুটোর ত্বরণ আমরা পেয়ে গেলাম, এবার বলছে কখন দুজনার বেগ সমান হবে। আচ্ছা এর বেগের ফর্মুলা কি, এর বেগের ফর্মুলা হলো প্রাথমিক বেগ কত 0, তাহলে v1 ইকুয়াল টু কত, v1 ইকুয়াল টু ইউ প্লাস, মানে ইউ মানে 0 প্লাস a1 ইন্টু t1। আচ্ছা এর বেগ কত, এরও বেগ বলেছে v1, কখন 0 প্লাস a2 ইন্টু t2, মানে বলছে এবার বেগ দুটো কখন সমান হবে, কত শত সময় পরে। আচ্ছা মানে t1/t2 চেয়েছে, তাহলে আমরা করে দিই। a1 t1 ইকুয়াল টু
A2 T2 বা T1 বাই T1 বাই T2 কত? T1 বাই T2 ইকুয়াল টু A2 বাই A1। এবার A2 ভ্যালু কত? F/3 আর A1 এর ভ্যালু কত? সরি, A2 এর ভ্যালু হলো F/5 আর A1 এর ভ্যালু কত? A1 এর ভ্যালু F/3, মানে এখানে আসবে F/5 ইন্টু 3/F। F কেটে গেল, থাকবে 3/F। তাহলে যে সময় লাগবে তার অনুপাত কত? অনুপাত হলো 3:5। ওকে, তাহলে সময়ের অনুপাত কত? 3:5। আচ্ছা, এটা খুব কনসেপচুয়াল সুন্দর মিষ্টি অঙ্ক ছিল। আচ্ছা চলো, তো 37 নম্বর অঙ্কে আমরা চলে যাই। 37 নম্বর অঙ্ক বলছে 100 গ্রাম ভরের কোনো বস্তুতে 30 মিটার পার সেকেন্ড বেগে কোনো খেলোয়াড়ের হাতে এসে পড়লো। আচ্ছা, 100 গ্রাম ভরের কোনো বল 30 মিটার পার সেকেন্ড বেগে কোনো খেলোয়াড়ের হাতে এসে পড়লো। তাহলে বল কত? বল হলো 150 গ্রাম, মানে 150/1000 কেজি বলের ভর। আচ্ছা, বলটার বেগ কত? প্রাথমিক বেগ হলো 30 মিটার পার সেকেন্ড। 0.5 সেকেন্ড স্থির হলো, হাতে ক্যাচ ধরেছে। তাহলে টি কত? টি হলো 0.5 সেকেন্ড, সরি 0.05 সেকেন্ড। 05 সেকেন্ড। অন্তিম বেগ কত? 0। এটা থেকে আমার বলে যে মন্দন আমি প্রয়োগ করেছি, মন্দনটা আমরা পেয়ে যাব। মন্দন ইকুয়াল টু কত? মন্দন ইকুয়াল টু প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়, মানে উল্টো করছি, হ্যাঁ। বা আমরা ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি দিয়েও করতে পারি, একই কথা। ইকুয়াল টু কত? 30 ইকুয়াল টু 30 মাইনাস 0/0.05, এত কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কত থাকবে? ইকুয়াল টু থাকবে 30, দুটো শূন্য, নিচে থাকবে 5। আমরা দশমিকটাকে দশমিক থেকে বার করে তার লিখলাম। এত মিটার পার সেকেন্ড স্কোয়ার কি? ত্বরণের মান, মন্দনের মান। আচ্ছা, বলটি থামাতে কত বলের দরকার? তাহলে বলটি থামাতে যে বলের দরকার, সেই বলটা কত? বলটি ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তো বস্তুর ভর কত? 150/1000 ইন্টু ত্বরণ মানে 3000/5, যেটা আমরা বার করলাম। ত্বরণ এখানে মন্দন। ওকে, এটা হলো বলে উৎপন্ন মন্দন, বলে উৎপন্ন মন্দন, এটাই হলো এটা। ওকে, আচ্ছা দেখো, এখানে আমি অঙ্কগুলো করছি, অঙ্কগুলো তো কোথাও আগে কাটাকুটি করছি না, কাটাকুটি সবসময় লাস্টে করছি। তাহলে 3টে থেকে 3টে কাটাকাটি গেল, 5 থেকে গেল 30 ইকুয়াল টু 90 নিউটন। আচ্ছা চলো, 37 নম্বর অঙ্ক হলো, বা 38 নম্বরে চলে যাই। কি বলেছে দেখো, 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলা 5 কেজি ভরের বস্তুর উপরে 20 নিউটন বল প্রযুক্ত করা হলো। আচ্ছা, তাহলে প্রাথমিক বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। সেই বস্তুটার ভর কত ছিল? ভর ছিল 5 কেজি। কত বল প্রয়োগ করেছে? এফ ইকুয়াল টু কত? 20 নিউটন। 5 সেকেন্ড পরে কণাটি বেগ কত চেয়েছে। আচ্ছা, এফ নিউটন বল যদি এম ভরের, মানে 5 কেজি ভরের উপরে কাজ করে, তাহলে কত ত্বরণ উৎপন্ন হবে? তো আমরা জানি এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এফ বল প্রযুক্ত হওয়ার পরে প্রাথমিক বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, সেই প্রাথমিক বেগে থাকা অবস্থায় তার উপরে এফ বল প্রযুক্ত হয়েছে। যেই এফ বল প্রযুক্ত হবে তার মধ্যে ত্বরণ উৎপন্ন হবে। ত্বরণের মান কত? ত্বরণের মান হবে F/m। এফ মানে 20, এম মানে 5, মানে 4 মিটার পার সেকেন্ড তার উপরে ত্বরণ উৎপন্ন হবে। তাহলে প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে, ত্বরণ দিয়ে দিয়েছে, বলেছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে কণাটি বেগ, অন্তিম বেগ চেয়েছে, তাহলে টি দিয়ে দিয়েছে, ভি জানতে চেয়েছে, এ দিয়ে দিয়েছে। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু
ইউ প্লাস এটি। ত্বরণ মানে বেগ বৃদ্ধি পাবে। তাহলে প্রাথমিক বেগ ছিল 10, এর ভ্যালু ছিল 4, টি হলো 5, 4 5 20 আর 10 30, 30 মিটার পার সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড পরে কণাটির বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। তাহলে এই হলো প্রথম অঙ্ক, যেখানে একটা সমবেগী গতিশীল একটা কণার উপরে একটা বল প্রযুক্ত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, 39 নম্বর অঙ্ক চলে আসো। বলেছে একটি বস্তুর ভর 7 কেজি, এম 7 কেজি। ভালো কথা। স্থির বস্তুটির উপরে 14 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে স্থির বস্তু মানে প্রাথমিক বেগ কত? 0, বল কত? 14 নিউটন। তাহলে এর উৎপন্ন ত্বরণ কত? ত্বরণ উৎপন্ন হলো এফ বাই এম, মানে 14/7 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, 14 নিউটন বল প্রয়োগ করে 15 সেকেন্ড পরে ভরবেগ কত? দূর ফালতু অঙ্ক। তাহলে 15 সেকেন্ড পরে বেগ কত? 15 সেকেন্ড পরে বেগ হলো ইউ প্লাস এটি। ইউ এর মানে 0, এর মানে 2 ইন্টু টি মানে 15 মানে 30 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ কত? এম ইন্টু ভি, এম মানে 7 ইন্টু 30 মানে 3 7 21, 210 কেজি মিটার পার সেকেন্ড। এটাই কি? এটা হলো 15 সেকেন্ড পরে ভরবেগ। আচ্ছা, 40 নম্বর অঙ্কে আমরা চলে যাই। এটা আজকের লাস্ট অঙ্ক। ঠিক আছে? এরপরে আমাদের আরও প্রায় 14-15টা অঙ্ক থাকবে, সেটা আমরা পরবর্তী লেকচারে হোপফুলি শেষ করতে পারবো। আচ্ছা, কি বলেছে? 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বুলেট। তাহলে বুলেটটার বেগ কত? 400 মিটার পার সেকেন্ড। ভর কত? 50 গ্রাম। 50 গ্রাম মানে 50 ইন্টু 1/1000, এত কেজি। একটি দেয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিশীল হয়। তাহলে এস কত? 20 সেন্টিমিটার দেয়ালের মধ্যে ঢোকার পরে গতিশীল হয়েছে, এই স্থির হয়ে গেছে, মানে এস ইকুয়াল টু 20 সেন্টিমিটার মানে 20/100। এত মিটার যাওয়ার পরে তার বেগ কত হয়েছে? 0 হয়ে গেছে। ব্যাস, এতগুলো রাশি দিয়ে দিয়েছে। পৃথিবীর আর কোনো কিছু দরকার কোনো অঙ্ক করার জন্য? বলছে দেয়ালের গড় বাধা কত। তাহলে গড় বাধা, বাধা মানে কি? বাধা মানে বল ইন্টু মন্দন। যেখানেই বাধা সেখানেই মন্দন, আর যেখানেই বাধা নেই মানে প্রযুক্ত বল, সেখানেই কি? ত্বরণ। তাহলে বাধা থাকলেই মন্দন, আর প্রযুক্ত বল থাকলে আমাদের ত্বরণ। তাহলে গড় বাধা কি? বল ইন্টু মন্দন। আচ্ছা, সরি, ভর ইন্টু মন্দন। বাধা ইকুয়াল টু ভর ইন্টু মন্দন। মানে যেখানেই বাধা সেখানেই মন্দন, আর যেখানে বাধা নেই সেখানে কি আছে আমাদের? সেখানে আছে আমাদের ত্বরণ। ঠিক আছে? মানে যেখানে প্রযুক্ত বল সেখানে ত্বরণ, আর যেখানেই বাধা, বাধা মানে কি? ভর ইন্টু মন্দন। আচ্ছা, ভর কত আমরা জানি? 50 ইন্টু 1/1000। মন্দন কি আমরা জানি? আমরা মন্দন জানি না, কিন্তু মন্দন বার করার জন্য যে 3 জন দরকার, 3 জনকে আমরা জানি। ইউ, এস, ভি আর এ বার করতে হবে। এই 4 জনকে দিয়ে গঠিত সমীকরণ কোনটা? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখান থেকে দেখো ভি কত? 0। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। তাহলে এস ইকুয়াল টু, সরি, এ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2s। তাহলে এখানে আমরা বসাই ইউ স্কোয়ার বাই 2s। ইউ এর মানে কত? 400 স্কোয়ার, মানে 400 গুণ 400 বাই 2 ইন্টু এস। এস মানে কত? 20/100। তো তাহলে বাই 100টাকে উপরে নিয়ে যাই, ইন্টু 100 লিখে দিই। এবার ক্যালকুলেশনটা করি। দেখো, এবার দেখো এখানে 50 ইন্টু 100 আছে, এখানে 100 না 50 ইন্টু 1000 হবে। হ্যাঁ, এই যে 1000, 50 ইন্টু 1000 হবে। এবার কাটাকাটিটা করি। দেখো, দুটো শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, 2 দুগুণি 4, 4। তাহলে থাকবে 50 ইন্টু 400 মানে 4 5 20, তারপরে 3টে শূন্য, 1 2 3, এত নিউটন। 5000 না, এটা 20000 হবে। 1 2 3। তাহলে
এই যে আমাদের দেয়াল কত 20,000 নিউটন বাধা দিচ্ছে, এত বল বাধা দিচ্ছে, কাকে? বুলেটটাকে দিচ্ছে। আচ্ছা, আজকে এই অবধি থাকুক। ওকে, নেক্সট দিন আমরা বাকি 15-20টা অঙ্ক করব। আচ্ছা, আমার ফোন নাম্বারটা তোমাদের 8240130078, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটা বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকে সব ডাউট জিজ্ঞাসা করতে পারো। সেই ডাউট জিজ্ঞাসা করলে আমি চেষ্টা করবো অ্যান্সার দিয়ে দেওয়ার, আর যদি নোট লাগে নোটও আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, ফ্রি অফ কস্ট। ওকে, বাই।